জান, ও জান। যারা ঘুমের ঘরে অস্পষ্ট শব্দ করে, সে রাহিবের বুকে নাক ঘষে আরও একটু আরাম করে শুতে চায়। ডিস্টার্ব করো না তো। এই যে ম্যাডাম, আর কত ঘুমাবে? সকাল হয়ে গেছে তো। সূর্য মামা ওকে দিচ্ছে, আর তুমি এখনো ঘুমাচ্ছ? সূর্য মামাকে বলো ওয়েট করতে। আমি এখন উঠবো না। তোমার হার্টবিট শুনতে আমার খুব ভালো লাগছে। আমার হার্টবিট তো শুধু তোমার নামে জপছে, শুনতে পাচ্ছ না? ডিস্টার্ব করো না তো রাহিব, শুনতে দাও। আর কার্টেনটা টেনে দাও না, চোখে রোদ লাগছে। রোদ তো লাগবেই। সূর্য তো আর জানে না যে আমার প্রিন্সেস এখনো ঘুমাচ্ছে। উঠো বলছি, আজ কিন্তু আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে। যারা এবার মিটমিট করে চোখ খোলে। নীল চোখ দুটোতে এখনো ঘুমের রেশ। সে রাহিবের দিকে তাকিয়ে হাসে। গুড মর্নিং মিস্টার অ্যারোগেন্ট। গুড মর্নিং মাই অ্যাডিকশন। মিটিং তো তোমার প্রতিদিনই থাকে। এই জন্যই বলেছিলাম যে এত বড় কোটিপতি হওয়ার দরকার নেই, মিডল ক্লাসদের মতো চলো। বিলিয়নিয়র হয়ে এখন আমায় বেশি সময় দাও না তুমি। শোনো, আজ মিটিংটা ক্যান্সেল করে দাও না প্লিজ। আমার শরীরটা কেমন ম্যাচম্যাচ করছে। ম্যাচ ম্যাচ তো করবে। কাল রাতে যা অত্যাচার করেছো আমার উপর, আমার পিঠ এখনো জ্বলছে তোমার নখের আঁচড়ে। হ্যাঁ, আমি অত্যাচার করেছি মিস্টার খান? মনে করে দেখো তো শুরুটা কে করেছিল? আমি তো চুপচাপ বসে বই পড়ছিলাম, তুমিই তো এসে। আমি এসে কি ভালোবাসলাম নাকি অন্য কিছু? তুমি তো আমাকে বাধা দাওনি, বরং এরপর তো আমি চেয়েছিলাম তোমাকে খেয়ে ফেলতে। তুমি এত মিষ্টি কেন যারা? তোমাকে দেখলে আমার সব কন্ট্রোল হারিয়ে যায়। শ্যাট আপ! একদম এসব বলবে না সকালবেলা। তুমি দিন দিন একটা অসভ্য হয়ে যাচ্ছ। বউয়ের কাছে অসভ্য হব না তো কি অফিসের পিয়ের কাছে হব? শোনো, এদিকে তাকাও। তাকাবো না। তুমি আমাকে ঘুমাতে দিচ্ছ না কেন বলো তো? যাও শাওয়ার নাও গিয়ে। আমি আরও 1 ঘন্টা ঘুমাবো। 1 ঘন্টা? ইম্পসিবল। তুমি না উঠলে আমি কিন্তু অন্য ব্যবস্থা নেব। আর শাওয়ার তো নেবই, কিন্তু একা না, আজ সেভিংস করতে হবে। পানি বাঁচানো জরুরি। হো, রিয়েলি মিস্টার সিও? পানি বাঁচানো নাকি অন্য মতলব? দুটোই। তাছাড়া তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। যাও, অফিসে যাব না আজ, কেমন? সারাদিন তোমার সাথে কাটাবো। পাগল হয়েছো? আজ না তোমার নতুন প্রজেক্টর মিটিং, আর নতুন স্টাফের জয়েনিং আছে শুনলাম ডেভিডের কাছে। থাক সব, তুমি আছো, আমি আছি, আর কিছু চাই না। এই 4 দেওয়ালের বাইরে বের হলেই আমার দম বন্ধ লাগে। যারা মানুষগুলোকে দেখলে অসহ্য লাগে। যারা রাহিবের কপালে চুমু খায়। আমি জানি বেবি, পৃথিবীটা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু এখন তো সব ঠিক আছে। আমি আছি না, আমি তো কোথাও যাচ্ছি না। রাহিব জারার চোখের দিকে তাকায়। সেখানে শুধুই নিশ্চয়তা। প্রমিস? প্রমিস। ওকে, এখন ওঠো। না হলে মনে আছে তো গত মাসে বরফের টুকরো দিয়ে কী করেছিলাম? রাহিব, খবরদার একদম ওই কাজ করবে না তুমি। উফ, ভালো লাগছে না। নাও উঠছি, তাও বরফ দিবে না। শান্তি নেই এই লোকটার জ্বালায়। শান্তি তো কবরে গিয়ে পাবে যান। যতদিন বেঁচে আছো এই রাহিব খানের জ্বালাতন সহ্য করতেই হবে। আচ্ছা শোনো, একটা কথা বলো তো। কি কথা? আগে আমাকে ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি এত টাইট করে ধরো কেন? ভয় হয় তাই। যদি ফসকে যাও, যদি হারিয়ে যাও? হারাবো কোথায়? আমেরিকার ম্যাপে আমি আছি, তুমি আছো। আর তাছাড়া তোমার মতো এমন খিটখিটে বুড়োকে ছেড়ে কে যাবে বলো? আমি ছাড়া আর কেউ তোমাকে সহ্য করতে পারবে না এই পৃথিবীতে। সেটাই, সেজন্যই তো তোমাকে ছাড়া আমার চলে না। আচ্ছা, আজ ব্রেকফাস্টে কি খাবে? আমি কি অর্ডার করব, নাকি স্যামকে বলবো? সমুকে বলো ওটমিল আর ফ্রুটস, আর তোমার জন্য ব্ল্যাক কফি। তোমার সাথে এগুলো খেয়ে আমি জাপানিজ ডিলটার কথা ভুলে যাই না। সব সময় বিজনেস বিজনেস, একটু রোমান্টিক হতে পারো না? অন্তত সকালবেলা। রোমান্টিক হব? ওকে, কাছে এসো, দেখাই রোমান্স কাকে বলে। না না, এখন না। রাহিব ছাড়ো। উফ, আমার চুলে টান লাগছে তো, পাগল একটা। পাগল তো করেছে তুমি। এই সোনালি চুল, এই নীল চোখ,
আমি জাস্ট মাতাল হয়ে যাই যারা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই হিরো। এবার ছাড়ো প্লিজ, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে বোধ হয়, শামু নিয়ে এলো। রাহিব অনিচ্ছা সত্ত্বেও জারাকে ছেড়ে দেয়। তাদের এই খুনসুটি আর গভীর ভালোবাসা প্রতিদিনের রুটিন। বিছানা ছেড়ে ওঠার সময় রাহিবের চোখে মুখে তৃপ্তির ছাপ থাকলেও কোথাও একটা অজানা শঙ্কা কাজ করে, যা সে জারার কাছে প্রকাশ করে না। সকাল 7:30। রাহিবের পেন্ট হাউস এটা, ম্যানহাটন, নিউ ইয়র্কে। বিশাল মাস্টার বেডরুমের ভারী পর্দাগুলো অল্প সরানো ছিল। কাচের দেয়াল ভেদ করে ভোরের নরম সোনালি রোদ এসে পড়ছে কিং সাইজ বিছানায়। সাদা সিল্কের চাদরের নিচে দুটি শরীর একে অপরের সাথে গভীরভাবে লেপ্টে ছিল। এতক্ষণ যাদের খুনসুটি দেখলেন তারা হলো আমাদের আজকের গল্পের নায়ক রাহিব খান আর নায়িকা জারা। রাহিবের বয়স 30। সুঠাম দেহ, পেশিবহুল বুক, গায়ের রং ফর্সা, কিন্তু রোদে পোড়া তামাটে ভাব আছে। তার বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল জারা। বয়স 25। খাঁটি আমেরিকান সুন্দরী, সোনালি চুলগুলো ছড়িয়েছিল রাহিবের বুকের উপর। অবশ্য আরেকজন সেকেন্ড নায়িকা আছে এই গল্পে, যার এন্ট্রি কিছুক্ষণের মধ্যেই হবে তাদের সুখের সংসারে আগুন লাগানোর জন্য। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে তারা ফ্রেশ হয়ে ওদের ব্রেকফাস্ট টেবিলে চলে গেছে। আধুনিক আসবাবে সাজানো ডাইনিং টেবিল। রাহিব বসে আছে ল্যাপটপ খুলে। তার পরনে এখন অফিসিয়াল গেট আপ। একটু আগের সেই প্রেমময় রাহিব এখন উধাও। তার জায়গায় বসে আছে রাগী বিজনেস টাইকন রাহিব খান। পাশে দাঁড়িয়ে আছে কর্মচারী স্যাম, হাতে কফি ট্রে। স্যামের হাত কাঁপছে। এটা কি এনেছো স্যাম? এটা কফি নাকি ড্রেনের পানি? স্যার আমি তো ঠিকভাবে। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। মুখে মুখে তর্ক করবে না। আমি কি বলেছিলাম টেম্পারেচার কথা হবে? এটা তো কুসুম গরম। আমি কি রুগী? আমি কি অসুস্থ? সরি স্যার, আমি এক্ষুনি চেঞ্জ করে আনছি। সরিয়ে নাও এটা আমার সামনে থেকে। আর শোনো, আজ যদি লাঞ্চের মেনুতে ওই ফালতু সালাদ থাকে গতকালের মতো, তাহলে প্লেট সহ তোমার মুখে ছেড়ে মারবো। মনে থাকে যেন। জি স্যার, মনে থাকবে। মাফ করবেন স্যার। রাহিব রাগে গজগজ করতে করতে ল্যাপটপে টাইপ করতে থাকে। এমন সময় যারা শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ডাইনিংয়ে আসে। সে স্যামের অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলে। স্যাম জারাকে দেখে একটু স্বস্তি পায় এবং দ্রুত কিচেনের দিকে চলে যায়। এখানে একটা কথা বলে রাখি, গল্পে সব আমেরিকানরা বাংলা ভাষায় কথা বলবে। আবার শুরু করলে? সকালটা কি একটু শান্তিতে শুরু করা যায় না রাহিব? বেচারা সাম্য ভয়ে কাঁপছিল। ভয় পাওয়া দরকার। এরা মাথায় চড়ে বসে যারা। তুমি এদের আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছ। কাজের সময় কাজ না হলে আমার মেজাজ ঠিক থাকে না। কিন্তু কফিটা তো ঠিকই ছিল মনে হলো। তুমি একটু বেশি রিয়েক্ট করো আজকাল। স্ট্রেস যাচ্ছে খুব। স্ট্রেস? নট রিয়েলি। আসলে পারফেকশন চাই আমার। ব্যবসায় এক চুল ছাড় দিলে কম্পিটিটররা খেয়ে ফেলবে। আর গড়টাও আমি পারফেক্ট চাই। সব কিছু পারফেক্ট হয় না রাহিব। জীবনটা এক্সেল শিট না যে সব ফর্মুলা মিলবে। মাঝে মাঝে একটু ইগনোর করতে হয়। এই যে আমার টোস্টটা নাও, আমি বাটার লাগিয়ে দিয়েছি। থ্যাঙ্কস। আচ্ছা শোনো, আজ বিকেলে তুমি কি ফ্রি আছো? ভাবছিলাম তোমাকে নিয়ে একটু ড্রাইভ করব। বিকেলে? বিকেলে তো আমার ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে। ভুলে গেলে? গত পরশু বললাম। ওহ শিট, ভুলে গেছিলাম। আচ্ছা সমস্যা নেই, জন তোমাকে ড্রপ করে দেবে। আমি ড্রাইভারকে বলে দেব। আর হ্যাঁ, তোমারই পেন্টিংটা কি শেষ হলো? যেটা আকাশ আর সমুদ্রের মাঝখানে একটা একলা নৌকা। প্রায় শেষ। কেন বলো তো? ওটা আমার কেবিনে লাগাবো। একলা নৌকা অনেকটা আমার মতো, মানে তোমার আবেগের আমি আর কি। তুমি এখন আর একলা নও মিস্টার খান। ওই নৌকায় এখন আমিও আছি, তাই ওটা আমাদের বেডরুমেই থাকবে। আচ্ছা, ডেভিড ফোন করেছিল। তোমার নাকি আজ কিছু নতুন এমপ্লয়ের সাথে দেখা করার কথা। হ্যাঁ, কিছু বিরক্তকর ফর্মালিটি,
ভেবেছিলাম আজ অফিসে যাব না, একটু আগেই তোমাকে বলেছিলাম, কিন্তু এইচআর হেড হ্যান্ডেল করতে পারে না সব, আমাকে যেতে হয়। বিরক্ত লাগে নতুন মুখ দেখতে, কে জানে কার মনে কী আছে। এত নেগেটিভ ভাবো কেন? হয়তো কেউ খুব আশা নিয়ে আসছে তোমার কোম্পানিতে, তাদের স্বপ্ন পূরণ করার কারিগর তো তুমি। স্বপ্ন স্বপ্ন সবাই দেখতে জানে না যারা, কেউ কেউ স্বপ্ন ভেঙে দিতে আসে। এনিওয়ে, আমি উঠছি, দেরি হয়ে যাচ্ছে। কফিটা তো শেষ করলে না? মুড নেই আর, অফিসে গিয়ে খাবো। লাভ ইউ। লাভ ইউ টু বেব। শাম্যকে আর বকা দিও না প্লিজ। চেষ্টা করব, কিন্তু প্রমিস করতে পারছি না। বলেই রাহিব পেরিয়ে যায়। এদিকে আরকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের লবি, ঝকঝকে কর্পোরেট অফিস, রিসেপশন এরিয়াতে বেশ ভিড়। এক কোনায় বসে আছে একটি মেয়ে, তার নাম মিশা। সে বাংলাদেশ থেকে এসেছে এই কোম্পানিতে জব করতে। তার পরনে একটা সাদামাটা সুতির সালোয়ার কামিজ, ওড়নাটা খুব ভালোভাবে গায়ে জড়ানো। চোখে মুখে চরম অসহায়ত্ব ফুটিয়ে রেখেছে সে, কিন্তু তার চোখের মনে খুব চঞ্চল। সে আর চোখে অফিসের সিকিউরিটি আর সিসি ক্যামেরাগুলো দেখছে। তার পাশে বসে আছে আরেকজন ক্যান্ডিডেট, এক আমেরিকান যুবক। ভাইয়া শুনছেন, এখানে কি পানি পাওয়া যাবে? আমার খুব তৃষ্ণা পেয়েছে, আসলে টেনশনে গলা শুকিয়ে যাচ্ছে। ওখানে ডিসপেন্সার আছে। তুমি কি নার্ভাস? ইন্টারভিউ তো সহজই হবে মনে হয়। আপনার কাছে সহজ হতে পারে ভাইয়া, কিন্তু আমার জন্য এটা জীবন মরণের সমস্যা। বাংলাদেশ থেকে এসেছি, হাতে টাকা নেই, একটা বাচ্চা আছে। চাকরিটা না হলে রাস্তায় দাঁড়াতে হবে। ওহ সরি টু হিয়ার দ্যাট। ডোন্ট ওয়ারি, মিস্টার খান নাকি খুব স্ট্রং, কিন্তু স্কিল থাকলে উনি ফিরিয়ে দেন না। মিস্টার খান, উনি কি খুব রাগী? আমি শুনেছি উনি বাংলাদেশি। আমি তো তারই দেশের। আপন মানুষকে সাহায্য করবে না? বিজনেসে আপন পর নেই। বি কনফিডেন্ট। তোমার নাম ডাকলে জিও। দোয়া করবেন ভাইয়া, আল্লাহ যেন মুখ তুলে তাকায়। মিশা মনে মনে হাসে, তার অভিনয় কাজ করছে। সে জানে ইমোশনাল ব্ল্যাকমেল মানুষের দুর্বল জায়গা। রিসেপশনিস্ট এসে মিশার নাম ডাকে। মিশা ফাইল হাতে উঠে দাঁড়ায়। কনফারেন্স রুমের দিকে যাওয়ার সময় সে মনে মনে কথা বলে, রাহিব, আপন মানুষ? তুই আমার আপন ছিলিস, কিন্তু আমাকে পর করে দিয়েছিলি। আজ আমি তোর দয়ায় ভিখারি সেজে এসেছি, কাল আমি তোর রানী হব। তোর এই সাজানো সংসার আমি জ্বালিয়ে দেব। আমার চোখের জলের দাম তোকে দিতেই হবে। কনফারেন্স রুমে এইচআর ম্যানেজার বসে আছেন। মিশা খুব কাচুমাচু হয়ে ঢোকে। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? Yes, please come in. Sit. So, you are Misha Islam from Bangladesh. জি স্যার, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, কিন্তু কপাল খারাপ স্যার। হাজব্যান্ড ডিভোর্স দিয়ে বাচ্চা সহ বের করে দিয়েছে, তাই এখানে চলে এসেছি এক রিলেটিভের হেল্প নিয়ে। Very sad. কিন্তু আমাদের কোম্পানিতে আমরা পার্সোনাল লাইফ নিয়ে ভাবি না। আপনার টেস্ট রেজাল্ট ভালো, কম্পিউটার স্কিলও ইমপ্রেসিভ। আপনি কি প্রেশার নিয়ে কাজ করতে পারবেন? মিস্টার খান কিন্তু খুবই ডিমান্ডিং বস। স্যার, যে মানুষ না খেয়ে থাকার কষ্টে জানে, সে সব প্রেশারই নিতে পারে। আমি দিনরাত কাজ করব স্যার, শুধু আমাকে একটা সুযোগ দিন। মিস্টার খান আমাকে নিয়ে রিগ্রেট করবেন না, আমি কথা দিচ্ছি। ওকে, ইউ আর হায়ার অন প্রভিশন। 3 মাস যদি পারফর্ম করতে পারেন পার্মানেন্ট হবেন। ডেভিড আপনাকে আপনার ডেস্ক দেখিয়ে দিবে। ওয়েলকাম টু আরকে গ্রুপ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আল্লাহ আপনার ভালো করুক। মিশা ফাইলটা বুকে জড়িয়ে ধরে বেরিয়ে আসে। তার চোখে জল, কিন্তু ঠোঁটের কোণে বিজয়ের হাসি। সে জানে প্রথম ধাপ পার, এবার আসল খেলা শুরু। ডেভিড তাকে নিয়ে ফ্লোরে যায়। মিশা আর চোখে রাহিবের বিশাল গ্লাস কেবিনের দিকে তাকায়। ব্লাইন্ডস খেলা, ভেতরে কিছু দেখা যাচ্ছে না। লুকিয়ে থাক রাহিব, কতদিন আর লুকাবি? আমি তো তোর ছায়ার মতো লেগে থাকবো তোর পিছনে। মিশা সারাদিন অফিস ঘুরে ঘুরে দেখল। বিকেল 5টা, আন্ডারগ্রাউন্ড পার্কিং লট। অফিস ছুটির পর পার্কিং এরিয়া কিছুটা নির্জন। রাহিব তার প্রাইভেট লিফট থেকে নেমে আসে, সাথে ডেভিড এবং 2 জন বডিগার্ড।
রাহিবের পরনে কালো ব্লেজার, চোখে সানগ্লাস। সে দ্রুত পায়ে গাড়ির দিকে এগুচ্ছে। ডেভিড তাকে আগামীকালের শিডিউল ব্রিফ করছে। স্যার, কালকের জাপানিজ ডেলিগেটদের লাঞ্চ কি পেন্ট হাউসে অ্যারেঞ্জ করব নাকি কোনো রেস্টুরেন্টে? পেইন্ট হাউসই করো। যারা গতবার বলেছিল ও নিজের হাতে কিছু বাংলাদেশি ডিশ রান্না করতে চায়, ওর শখ পূরণ হোক। আর শোনো, সিকিউরিটি টাইট রাখবে। শিওর স্যার। আর আজকের নতুন জয়নিংগুলোর রিপোর্ট কি আপনাকে মেল করব? দরকার নেই, উইলিয়াম হ্যান্ডেল করুক। আমি ছোটোখাটো বিষয় দেখতে চাই না। গাড়ির চাবিটা দাও জনকে। রাহিব গাড়ির দরজার কাছে পৌঁছে যায়। ড্রাইভার জন দরজা খুলে ধরে। ঠিক সেই মুহূর্তে পিলারের আড়াল থেকে মিশা বেরিয়ে আসে। সে এমনভাবে দাঁড়ায় যেন সে রাহিবকে দেখে চমকে গেছে। স্যার, এক্সকিউজ মি স্যার, একটা মিনিট। ডেভিড, আমি কি ছেলেটি খুলে বসেছি? জায়গা থেকে আমার কাছে আসতে দিচ্ছ কেন? সরাও ওকে, ভিক্ষা দেওয়ার সময় আমার নেই। ম্যাম প্লিজ সরে যান, স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কথা বলা যাবে না। না না ভাইয়া, আমি ভিক্ষা চাইতে আসিনি। আমি আজই জয়েন করেছি। আসলে আমার আইডি কার্ডটা কাজ করছে না, তাই যদি একটু হেল্প করতেন। আইডি কার্ড কাজ না করলে সিকিউরিটিকে বলো। আমাকে কেন? ইডিয়েট সব। রাহিব বিরক্তি নিয়ে সানগ্লাসটা খোলে এবং ঘুরে তাকায়। মিশাকে দেখা মাত্রই তার কথা থেমে যায়। তার পা যেন কংক্রিটের ফ্লোরে জমে যায়। 5 বছর আগের সেই মুখ, সেই চোখ। রাহিবের বুকের ভেতরটা ধড়াস করে ওঠে, কিন্তু সেটা ভালোবাসার স্পন্দন নয়, সেটা ঘৃণার বিস্ফোরণ। রাহিব, তুমি তুমি এখানে? তুই? রাহিবের গলা দিয়ে শব্দ বের হয় না। সে দ্রুত চারপাশটা দেখে নেয়। বডিগার্ডরা অবাক হয়ে তাকিয়ে আছে। রাহিব নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তার হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। সে ডেভিডকে ইশারা করে দূরে যেতে বলে। ডেভিড, জন, তোমরা গাড়িতে বসো, আমি আসছি। কিন্তু স্যার। ডু অ্যাজ আই সে। সবাই গাড়িতে উঠে গেলে রাহিব মিশার দিকে এগিয়ে যায়। তার চোখে আগুন। সে ফিসফিস করে, কিন্তু তার স্বরে বাঘের গর্জন। তোর সাহস কি করে হলো আমার সামনে আসার? কি চাস তুই? আবার কোনো নাটক করতে এসেছিস? নাটক? আমি নাটক করছি রাহিব? আমি তো জানতাম না এটা তোমার কোম্পানি। বিশ্বাস করো, আমি পেটের দায়ে দেশ ছেড়েছি। তুমি তো আমাকে দেশে টিকতেও দাওনি, এখন কি বিদেশ থেকেও তাড়িয়ে দেবে? তুই কি ভেবেছিস আমি তোর এই কান্না থেকে গলে যাব? 5 বছর আগে যা করেছিস, তারপরও তুই বেঁচে আছিস, এটাই তোর ভাগ্য। আমার চোখের সামনে থেকে দূরে হয় এখনই। কাল যদি তোকে এই অফিসে দেখি, আমি পুলিশে খবর দেব, আর না হলে আমি নিজেই তোকে গাড়ি ধাক্কা দিয়ে বের করে দেব। পুলিশ? আবার পুলিশ রাহিব? 5 বছর আগে পুলিশ ডেকেছিলে, লাভ কি হয়েছিল? অপমান তো তোমাকেই সইতে হয়েছিল। আজ যদি পুলিশ ডাকো, আর আমি যদি বলি এই কোম্পানির বস আমাকে হ্যারাস করেছে, তখন? কে বললি তুই? আমাকে ব্ল্যাকমেল করছিস? না গো, ব্ল্যাকমেল কেন করব? আমি তো শুধু বলছি আমি অসহায়, আমার চাকরিটা দরকার, আমাকে থাকতে দাও রাহিব। আমি আবার তোমার কোনো ক্ষতি করব না, শুধু এক কোণায় পড়ে থাকবো। তোমার এই সুন্দর জীবন আমি নষ্ট করতে চাই না। তোর মতো মেয়েকে আমি ভালো করে চিনি। তুই বিষ। তুই যেখানে থাকবি সেখানে বিষ ছড়াবি। শুন, এটা বাংলাদেশ না, এটা আমেরিকা। এখানে তোর মিথ্যা চোখের জল কাজ করবে না। আমেরিকা বলেই তো ভয় পাচ্ছি রাহিব। এখানে তো কেউ কাউকে চেনে না। তুমি কি চাও তোমার আমেরিকান ওয়াইফ বা গার্লফ্রেন্ড সে জানুক তোমার অতীত? সে জানুক তুমি দেশে এক মেয়ের জীবন নষ্ট করে পালিয়ে এসেছো? শ্যাট আপ। যারা নাম মুখে আনবি না, ওর ছায়াও যেন তোর উপর না পড়ে, ঠিক আছে? চাকরি করতে চাস কর, কিন্তু মনে রাখবি আমার নজর তোর উপর থাকবে। এক পা এদিক সেদিক দিবি তো তোকে আমি শেষ করে দেব। থ্যাংক ইউ রাহিব, আমি জানতাম তুমি আমাকে ফেলবে না। পুরনো ভালোবাসা কি অত সহজে ভোলা যায়? ভালোবাসা না, ঘৃণা। আর এই ঘৃণাই তোকে একদিন জ্বালাবে মিশা। ওয়েট অ্যান্ড ওয়াচ। রাহিব আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে ধপ করে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেয়। গাড়িটা দ্রুত বেরিয়ে যায়। মিশা সেখানে দাঁড়িয়ে থাকে। তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে নিজের ব্যাগটা কাঁধে ঠিক করে নেয়। ঘৃণা তো আগুনের মতো রাহিব, আর আগুনে পড়তে তো ভালোই লাগে, যদি সাথে তুমিও পড়ো। খেলা তো কেবল শুরু হলো যান। পরের দিন সকাল 8টা। রাহিবের পেন্ট হাউসের বিশাল ওয়াক ইন ক্লোজেট, চারদিকে আয়না আর দামি ব্র্যান্ডের পোশাকের শাড়ি। রাহিব আয়নার সামনে দাঁড়িয়ে
নিজের টাই বাঁধার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই গিটটা ঠিক মতো হচ্ছে না। তার হাত কাঁপছে সামান্য, কপালে চিন্তার ভাঁজ। গত রাতে সে এক মুহূর্ত ঘুমাতে পারেনি। বারবার মনে পড়ছে মিশার হুমকি। দূর হচ্ছে না কেন? ড্যাম ইট। রাহিব বিরক্ত হয়ে টাইটা ধরে হ্যাচকা টান দেয়। ঠিক তখনই যারা কফির মগ হাতে ভেতরে ঢোকে। রাহিবের এই অস্থিরতা দেখে সে মগটা সাইড টেবিলে রাখে এবং শান্ত পায়ে রাহিবের সামনে এসে দাঁড়ায়। কি হলো মিস্টার খান, সকাল সকাল চায়ের সাথে কুস্তি করছো কেন? ওটা তো তোমার শত্রু না। শত্রু চারদিকে যারা। এই ঝড়ো পদার্থটাও আজ আমার কথা শুনছে না। মেজাজটা এমনিতেই খারাপ। শান্ত হও, এসো, আমি ঠিক করে দিচ্ছি। তুমি খুব বেশি হাইপার হয়ে যাচ্ছ ইদানিং। যারা রাহিবের কলারটা ঠিক করে খুব যত্ন নিয়ে টাইয়ের নোট বাঁধতে শুরু করে। রাহিব জারার মুখের দিকে তাকিয়ে থাকে। এই নিষ্পাপ মুখটার দিকে তাকালেই তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। সে কি এই মেয়েটাকে ধরে রাখতে পারবে? যারা, বলো, নড়বে না একদম। তুমি আমাকে কতটা ভালোবাসো? আবার সেই প্রশ্ন। টাই বাঁধতে বাঁধতে, ফিলোসফিক্যাল কথা ভালো লাগে না, অনেক ভালোবাসি, আকাশের চেয়েও বেশি। হয়েছে? যদি কখনো শোনো আমি কোনো বড় ভুল করেছি, আমাকে মাফ করবে তো? যারা হাত থামিয়ে দেয়। সে রাহিবের চোখের দিকে তাকায়। রাহিবের চোখে এমন এক অসহায়ত্ব যা যারা আগে কখনো দেখেনি। ভুল তো মানুষই করে রাহিব, কিন্তু ভুলের ধরনটা ইম্পর্টেন্ট। তুমি কি এমন কিছু করেছো যা আমি জানি না? না মানে, ব্যবসায় অনেক সময় অনেক ডিসিশন নিতে হয় যা ঠিক না। আমি জাস্ট ভাবছিলাম। বিজনেসের ভুল নিয়ে আমি মাথা ঘামাই না, কিন্তু আমাদের সম্পর্কের মাঝখানে যেন কোনো ভুল না আসে রাহিব। বিশ্বাস ভাঙলে সেটা জোড়া লাগানো খুব কঠিন। রাহিব আর নিজেকে ধরে রাখতে পারে না। সে হঠাৎ জারাকে খুব শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে, যেন কেউ জারাকে তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। আমি কোনোদিন তোমার বিশ্বাস ভাঙতে চাই না যারা। বিলিভ মি, আমি মরে যাব তোমাকে ছাড়া। আরে আরে ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে তো। পাগল একটা, আমি তো আছি। কোথায় যাব তোমাকে ছেড়ে? 3 বছরে যদি যাইনি তাহলে কখনোই যাব না। যারা আলতো করে রাহিবের পিঠে হাত বুলিয়ে দেয়। রাহিব চোখ বন্ধ করে জারার চুলের ঘ্রাণ নেয়। এই ঘ্রাণটুকু তাকে শক্তি দেয়। হয়েছে, এবার ছাড়ো, অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আর শোনো, আজ দুপুরে লাঞ্চের সময় আমি অফিসে আসবো, কিন্তু সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সারপ্রাইজ বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? এখন যাও, আর প্লিজ অফিসে গিয়ে কুল থাকার চেষ্টা করবে। এত টেনশন নিও না তো, আর এমপ্লয়ীদের উপর এত বেশি রাগারাগি করো না। চেষ্টা করব। লাভ ইউ। লাভ ইউ টু। সাবধানে যেও। রাহিব জারার কপালে একটা চুমু খেয়ে পেরিয়ে যায়। যারা আয়নার রাহিবের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। টায়ের গেটটা ঠিকই বাঁধা হয়েছে, কিন্তু রাহিবের মনের গেটটা যারা খুলতে পারেনি। রাহিব কিছু একটা লুকাচ্ছে, ওর চোখ মিথ্যে বলতে পারে না। আল্লাহ জানে কি চলছে ওর মাথায়। দুপুর 12:10। অফিসের কেবিনে রাহিব পায়চারি করছে, হাতে একটা পেপার ওয়েট, যেটা সে শক্ত করে চেপে ধরে আছে। তার ক্ষমতা, তার টাকা, এই নিউ ইয়র্ক শহরে তার প্রতিপত্তি সবকিছু যেন একটা সামান্য মেয়ের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। রাহিব এইচআরের সাথে কথা বলেছে, কিন্তু কোনো ভ্যালিড কারণ ছাড়া। প্রভিশন পিরিয়ডের কাউকে হুট করে বের করা গেলে সেটা লেবার লয়ের ভায়োলেশন হবে, আর মিশা সেটা জানে। হঠাৎ কেবিনের দরজা খুলে যায়। কোনো নক ছাড়াই ভেতরে প্রবেশ করে মিশা। তার হাতে ধোয়া ওঠা ব্ল্যাক কফির মগ। হোয়াট দ্য হেল, গেট আউট। কে ঢুকতে দিয়েছে তোকে এখানে? আস্তে কথা বলো রাহিব, সাউন্ড প্রুফ গ্লাস হলেও দেয়ালের কান আছে। আর পারমিশন, বসের কেবিনে এক্স গার্লফ্রেন্ড আসবে, তার আবার পারমিশন লাগে নাকি? মুখ সামনে কথা বল মিশা। ইউ আর জাস্ট অ্যান এমপ্লয়ি হিয়ার। আমার কেবিন থেকে এখনই বেরিয়ে যা। এত রাগ কেন তোমার? দেখো, তোমার বিয়ে ডেভিড লাঞ্চে গেছে। আমি ভাবলাম পুরোনো দিনের মতো নিজের হাতে কফি বানিয়ে খাওয়াই তোমাকে। মনে আছে ভার্সিটির ক্যাম্পাসে তুমি আমার হাতের কফি ছাড়া খেতেই চাইতে না। তোমার কফিতে আমার ঠোঁট না ছোঁয়ালে তুমি সেই কফি খেতেই না।
মিশা ধীর পায়ে এগিয়ে এসে কফির মগটা রাহিবের টেবিলের উপর রাখে। তারপর সে পেছনের দরজা ক্লিক করে লক করে দেয়। রাহিব হতভম্ব হয়ে তাকায়। দরজা লক করলি কেন? চাবি দে বলছি। তুই কি চাস সিকিউরিটি ডাকবো? সিকিউরিটিটাকে কি বলবে? যে তোমার নতুন এমপ্লয় তোমাকে কফি খাওয়াতে চেয়েছিল, তাই তুমি ভয় পাচ্ছ? রাহিব, আমরা দুজনেই এখন বিদেশে, 1000 মাইল দূরে। এখানে কেউ কাউকে চেনে না, কেউ জানবে না আমাদের অতীতের কথা। চলো না, আমরা সব নতুন করে সব শুরু করি। নতুন করে শুরু? তোর লজ্জা করে না? তুই আমার জীবনটা 5 বছর আগে শেষ করে দিয়েছিলি, আর এখন আবার এসেছিস আমার সাজানো বাগান নষ্ট করতে? শোন, আমার স্ত্রী আছে, আমি যারাকে ভালোবাসি, তোর এই নোংরা ছায়া যেন ওর উপর না পড়ে। স্ত্রী? ও, সেই আমেরিকান পুতুলটা, যারা নাম, তাই না? খুব সুন্দর দেখতে, কিন্তু বোকা। ওকে যদি বলি বাংলাদেশে তুমি আমাকে প্রেগনেন্ট করে পালিয়ে এসেছিলে, কি করবে ও? বিশ্বাস করবে তোমাকে? রাহিবের হাত থেকে পেপার ওয়েটটা পড়ে গিয়ে কাচের টেবিল বিকট শব্দ হয়। সে স্তব্ধ হয়ে যায়। এই সেই পুরনো মিথ্যা অপবাদ যা তাকে পরিবার ছাড়া করেছিল। রাহিবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। মিথ্যা? সব মিথ্যা। তুই জানিস ওটা মিথ্যা ছিল। আমার সাথে তোর কোনো ফিজিক্যাল রিলেশন ছিল না। সত্যি মিথ্যা কে বিচার করবে রাহিব? সমাজ, নাকি তোমার ওই আমেরিকান প্রেমিকা? মেয়েদের চোখে জল খুব শক্তিশালী অস্ত্র। আমি যদি একটু কেটে ওর পায়ে পড়ি, ও আমাকেই বিশ্বাস করবে, কারণ ও মানুষটা ভালো। আর ভালো মানুষেরা সবসময় বোকাই হয়, জানো তো? তুই একটা ডাইনি, আমি তোকে মেরে ফেলবো মিশা। তুই আমার জীবনটা নরক বানিয়ে ছাড়তে চাস এখন? মেরে ফেলে তো জেলেই পৌঁছতে হবে। তার চেয়ে বরং আমার সাথে মানিয়ে নাও। আমি তো বেশি কিছু চাইছি না, একটু অধিকার, একটু ভালোবাসা, আর তোমার ওই বিশাল সম্পত্তির একটু ভাগ। মিশা রাহিবের খুব কাছে এসে দাঁড়ায়। রাহিব রাগে কাঁপছে, কিন্তু সে অসহায়। মিশা তার হাতটা টেবিলের উপর রাখা রাহিবের হাতের উপর রাখে। তার স্পর্শে রাহিব শিউরে ওঠে ঘৃণায়। হাতটা কতটা ঠান্ডা হয়ে আছে তোমার? ভয় পাচ্ছ? ভয় পাও না, আমি তো আছি। ঠিক সেই মুহূর্তে ইন্টারকম বেজে ওঠে। কর্কশ শব্দে দুজনেই চমকে ওঠে। রিসেপশন থেকে ফোন। হ্যালো স্যার, ম্যাম এসেছেন, উনি লিফটে উঠছেন। যারা, শিট। রাহিব এক ঝটকায় নিজের হাত সরিয়ে নেয় মিশার হাতের নিচ থেকে। সে দ্রুত টিস্যু নিয়ে কপাল মোছে। বেরিয়ে যা, এখনই বেরিয়ে যা এখান থেকে। যারা আসছে, ও যদি তোকে এখানে দেখে। দেখলে দেখবে, আমি তো এমপ্লয়, বসকে ফাইল দেখাতে এসেছি। এত ভয় পাচ্ছ কেন? ফাইল? তোর হাতে কোনো ফাইল নেই। গেট আউট মিশা, প্লিজ। প্লিজ? বাহ, বাঘ এখন বিড়াল হয়ে গেছে। হ্যাঁ, তোমার এই প্লিজ শব্দটা শুনতেই চাইছিলাম। ঠিক আছে, যাচ্ছি। তবে মনে রেখো রাহিব, আমি কিন্তু আছি, তোমার ছায়ার মতো। মিশা ঠোঁটে একটা শয়তানি হাসি ঝুলিয়ে লক খুলে সে বেরিয়ে যাওয়ার সময় রাহিবের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দেয়। রাহিব ধপ করে চেয়ারে বসে পড়ে। তার বুক ধড়ফড় করছে। সে জগের পানি গ্লাসে ঢালতে গিয়ে অর্ধেক পানি টেবিলে ফেলে দেয়। রাহিব কেবিন থেকে বেরিয়ে জারাকে রিসিভ করতে যায়। অফিসের লাঞ্চ আওয়ার হওয়ায় রাহিব জারাকে নিয়ে ক্যাফেটেরিয়াতে নিয়ে গিয়ে কর্নারের একটা টেবিলে বসেছে। যারা খুব এক্সাইটেড, সে রাহিবকে সারপ্রাইজ দিতে এসেছে, কিন্তু রাহিবের মনোযোগ নেই। সে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। রাহিব, তুমি কি আমার কথা শুনছো? আমি বলেছিলাম উইকেন্ডে আমরা লং ড্রাইভে যেতে পারি। তুমি এত ঘামছো কেন? এসি তো চলছে। হ্যাঁ, না মানে শুনছি। লং ড্রাইভ? হ্যাঁ, দেখা যাক। আসলে খুব কাজের চাপ, যারা মাথার উপর অনেক প্রেশার। হে বেবি, রিল্যাক্স। তোমাকে খুব ডিস্টার্ব লাগছে? এনি প্রবলেম? কোনো ডিল নিয়ে ঝামেলা হচ্ছে? না, বিজনেস প্রেশার, আর কিছু না। তুমি খেয়ে নাও, আমাকে উঠতে হবে। উঠবে মানে? আমি তো মাত্রই অর্ডার করলাম। তুমি আমার সাথে লাঞ্চ করবে না? কতদিন হলো তোমার সাথে বসে লাঞ্চ করি না, তাই আমি এখানে আসলাম। যারা, প্লিজ বোঝার চেষ্টা করো, আমার মিটিং আছে। ঠিক তখনই মিশা ট্রে হাতে তাদের টেবিলের পাশ দিয়ে যাচ্ছিল। সে ইচ্ছে করেই একটু হোঁচট খাওয়ার ভান করে এবং তার হাতে থাকা কিছু ফাইল আর টিস্যু যারার পায়ের কাছে ফেলে দেয়। ও গড, আই এম সো সরি। সরি ম্যাম।
যারা স্বভাবসুলভ নম্রতার সাথে সাথে নিচু হয়ে কাগজগুলো তুলতে সাহায্য করে। ইটস ওকে, সাবধানে। তুমি কি ব্যথা পেয়েছো? কোথাও লাগেনি তো? না ম্যাম, আমি ঠিক আছি। আসলে আমি নতুন তো, বস একটু আগেই খুব বকাবকি করেছেন, তাই হাত পা কাঁপছে, ভয়, নার্ভাস লাগছে খুব। মিশা আর চোখে রাহিবের দিকে তাকায়। রাহিব অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে, তার চোয়াল শক্ত। যারা রাহিবের দিকে তাকায়। রাহিব, তুমি ওকে বকাবকি করছো? দেখো মেয়েটা কত ভয় পেয়েছে। তোমাকে না সকালেও বলে দিয়েছিলাম এমন এমপ্লয়ীদের সাথে রাগারাগি না করো। আমি কাউকে বকা দিইনি। চলো যারা, আমরা অন্য কোথাও লাঞ্চ করি। দাঁড়াও না, মেয়েটা কাঁদছে। ডোন্ট ওয়ারি। রাহিব একটু রাগি, কিন্তু মনটা খুব ভালো। ও আসলে পারফেকশনিস্ট তো, তাই একটু কড়া কথা বলে। আমি যারা, ওর ফিয়ন্সে। আপনি স্যারের ফিয়ন্সে? মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর ম্যাম। আমি মিশা, বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ শব্দটা শুনেই যারার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সে রাহিবের দেশের মানুষ পেলে খুব খুশি হয়। ও ওয়াও, তুমিও বাংলাদেশি? রাহিবের দেশের মানুষ? দ্যাটস অ্যামেজিং। রাহিব দেখো, ও তোমার দেশের মেয়ে। যারা, ইউ আর গেটিং লেট, চলো। একটু কথা বলি না? হাই মিশা, তুমি কবে এসেছো আমেরিকায়? তোমার কি এখানে কেউ আছে? এই তো কয়েকদিন হলো ম্যাম। না, আমার এখানে কেউ নেই, একদম একা। আসলে আমি খুব বিপদে পড়েই দেশ ছেড়েছি। খুব খারাপ মানুষ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে ম্যাম। আবার একটি বাচ্চাও আছে, তাই বাধ্য হয়েই আসতে হলো। মিশার গলা ধরে আসে। সে ছলো ছলো চোখে রাহিবের দিকে তাকায়। যারা খুব ইমোশনাল হয়ে পড়ে। ওহ নো, আই এম সো সরি। চিন্তা করো না। আর আর কে গ্রুপ খুব ভালো কোম্পানি, আর রাহিব তো আছে, ও তোমাকে হেল্প করবে, তাই না রাহিব? যারা, আমি বললাম চলো, আমার মিটিং শুরু হয়ে যাচ্ছে। রাহিব একরকম জোর করেই যারার হাত ধরে টানে। যারা অবাক হয় রাহিবের আচরণে। ওকে ওকে, হাসছি। বাই মিশা, আবার দেখা হবে। ভালো থেকো। জি ম্যাম, আবার দেখা তো হবেই। ভালো থাকবেন। রাহিব যারাকে নিয়ে দ্রুত ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে যায়। মিশা তাদের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার চোখের শিকারী দৃষ্টি এখন স্পষ্ট। সে মনে মনে বলে, পাখি জালে আটকা পড়েছে। যারা ম্যাম, আপনার এই ভালো মানুষই আপনার কাল হবে। বরের দেশের মেয়ে বলে খুব ধরত, তাই না? খুব তাড়াতাড়ি এই মেয়ে আপনার বরের কাল হয়ে দাঁড়াবে। এদিকে রাহিব জারাকে নিয়ে তার কেবিনে আসে। কিছুক্ষণ পর জারাকে বাসায় পাঠিয়ে দিয়ে রাহিব একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যায়। মিটিং শেষে রাত 11টায় সেও বাসায় ফিরে। কিন্তু রাহিবের মনের ভেতর অন্ধকার। সে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে, তার আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। সে ধূমপান ছেড়ে দিয়েছিল জারার অনুরোধে বহু আগেই, কিন্তু গত দুদিনের টেনশনে আবার ধরেছে সিগারেট। যারা বেডরুম থেকে বেরিয়ে আসে, বাতাসে সিগারেটের কড়া গন্ধ। সে ভ্রু কুঁচকে এগিয়ে আসে। রাহিব, তুমি আবার স্মোক করছো? তুমি না প্রমিস করেছিলে আমার সাথে যে আর কখনো সিগারেট ছুবে না? সরি যারা, আসলে হেডেকটা খুব বেড়েছে, জাস্ট একটা, আর খাবো না। রাহিব দ্রুত সিগারেটটা অ্যাশট্রেতে পিষে নিভিয়ে ফেলে। যারা পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। সে রাহিবের পিঠে মাথা রাখে। তুমি কিছু একটা লুকাচ্ছ রাহিব। তোমাকে গত কয়েকদিন ধরে খুব অচেনা লাগছে। অফিসে কি খুব বড় কোনো ঝামেলা হয়েছে? লিগ্যাল ইস্যু? বললাম তো কিছুই না, জাস্ট ওয়ার্কলোড। তুমি তো ভাবছো কেন? চলো ঘুমাবে। আমি তোমাকে চিনি রাহিব, তোমার হার্টবিট এখন নর্মাল নেই। তুমি আমাকে বলতে পারো, আমরা একসাথে মিলে সলভ করব। রাহিব ঘুরে দাঁড়িয়ে জারার দুই বাহু ধরে। সে জারার চোখের দিকে তাকানোর চেষ্টা করে, কিন্তু অপরাধবোধ তাকে কুড়ে খাচ্ছে। আমি ঠিক আছি যারা, ট্রাস্ট মি। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে আবার। এমন সময় ঘরে রাখা রাহিবের ফোনটা ভাইব্রেট করে বেজে ওঠে। সাইলেন্ট এনভায়রনমেন্টে রিংটোনটা খুব কর্কশ শোনায়। আননোন নাম্বার। রাহিব চমকে ওঠে। সে ফোনের দিকে তাকায়, কিন্তু ধরে না। ফোনটা বাজছে রাহিব, ধরছো না কেন? এত রাতে কে ফোন করবে? স্প্যাম কল হবে হয়তো, ইগনোর করো। ফোনটা কেটে যায়, আবার বাজে। একই নাম্বার। যারা হাত বাড়িয়ে ফোনটা তুলে নেয়। রাহিবের বুক ধড়াস করে ওঠে।
আননোন নাম্বার, কিন্তু বারবার করছে। ইম্পর্টেন্ট হতে পারে, রিসিভ করো। দাও আমাকে। রাহিব ফোনটা প্রায় ছিনিয়ে নেয় জারার হাত থেকে। সে কলটা কেটে দিয়ে ফোন সাইলেন্ট করে পকেটে ঢুকিয়ে রাখে। রং নাম্বার, আজকাল খুব ডিস্টার্ব করছে। রং নাম্বার হলে ব্লক করে দাও। তুমি এত প্যানিক করছো কেন? আমি পেনিক করছি না। তুমি আমাকে জেরা করছো কেন যারা? আমি কি ক্রিমিনাল? রাহিবের গলার স্বর উঁচুতে উঠে যায়। যারা অবাক হয়ে পিছিয়ে যায়। রাহিব কখনো তার সাথে এভাবে চিৎকার করে কথা বলে না। আমি জেরা করছি না রাহিব, আমি জাস্ট কনসার্ন। তুমি চিৎকার করছো কেন? রাহিব বুঝতে পারে সে ভুল করেছে। সে কপাল ঘষে নিজেকে শান্ত করার চেষ্টা করে। এই সময় তার ফোনে একটা মেসেজ ঢোকে। স্ক্রিনে প্রিভিউ দেখা যায়। মেসেজটা করেছে মিশা। ফোন ধরছো না কেন জান? আমার কথা কি মনে পড়ছে না? পুরোনো দিনের সেই রাতগুলোর কথা। রাহিব দ্রুত মেসেজটা পড়ে ডিলিট করে দেয়, কিন্তু তার হাত কাঁপছে। যারা সেটা লক্ষ্য করে। কার মেসেজ রাহিব? আর তুমি কাঁদছো কেন? ক্লায়েন্টের মেসেজ, মিটিং শিডিউল নিয়ে। চলো ঘুমাবে, আমি খুব টায়ার্ড। তুমি যাও, আমি একটু পানি খেয়ে আসছি। রাহিব রুমে ঢুকে যায়। যারা বারান্দায় দাঁড়িয়ে থাকে। তার মনের ভেতরে সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে। রাহিবের এই গোপনীয়তা, এই নার্ভাসনেস, এগুলো সাধারণ কাজে চাপ হতে পারে না। রাহিব, তুমি কি অন্য কারোর সাথে? না না না, এটা হতে পারে না। রাহিব আমাকে ভালোবাসে, কিন্তু ওই ফোন কল, ওই মেসেজ দেখে ওর মুখটা কেন ফ্যাকাশে হয়ে গেল? এই ঘটনার পর রাহিব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ফিরছে। তার চোখে মুখে পানি, চুলগুলো ভেজা। সে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু চোখ সিলিংয়ের দিকে স্থির। যারা ড্রেসিং টেবিলের সামনে বসে নাইট ক্রিম মাখছিল। সে আয়নায় রাহিবের প্রতিবিম্ব দেখে। রাহিবের এই চুপচাপ থাকাটা তাকে কষ্ট দিচ্ছে। সন্দেহ থাকলেও ভালোবাসাটা এখনো প্রবল। যারা লাইট অফ করে দেয়। শুধু বেডসাইড ল্যাম্পের মৃদু হলুদ আলো জ্বলে থাকে। যারা বিছানায় উঠে রাহিবের পাশে এসে শয়। রাহিব নড়াচড়া করে না। যারা ধীরে ধীরে রাহিবের বুকের ওপর হাত রাখে। তার আঙুলগুলো রাহিবের শার্টের বোতামের ফাঁক দিয়ে লোমশ বুকে বিলি কাটতে থাকে। ঘুমাবে না মিস্টার খান, নাকি সিলিংয়ের সাথেই কথা বলে রাত পার করার ইচ্ছে আছে? চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না যারা। মাথার ভেতরটা কেমন জ্যাম হয়ে আছে। জ্যাম তো হবে। তুমি আর আমাকে আগের মতো সময় দাও না। সব সময় ওই অফিস, ফাইল আর ফোন। আমাকে একটু দেখো তো, দেখো তোমার ফেভারিট কালারের নাইটি পরেছি। যারা রাহিবের ওপর একটু ঝুঁকে আসে। তার খোলা চুলে রাহিবের মুখ এসে পড়ে। রাহিব যারার দিকে তাকায়। এই মায়াবী মুখটা দেখলে তার সব কষ্ট ধুয়ে যায়। তোমাকে দেখছি তো, তুমি সুন্দর, খুব সুন্দর। শুধু দেখলে হবে? আমি কি শুধু দেখারই জিনিস নাকি? যারা রাহিবের ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায়। রাহিব প্রথমে একটু আড়ষ্ট থাকে, কিন্তু জারার উষ্ণতা তাকে গলিয়ে দেয়। রাহিব দুহাতে জারার কোমর জড়িয়ে ধরে। তুমি আমার শান্তি যারা, প্লিজ আমাকে বলবো না। আমি যা করি সব আমাদের ভালোর জন্যই করি। শ্শ্, এখন কোনো কথা না। এখন শুধু আমি আর তুমি। ওই ফোন, ওই অফিস সব ভুলে যাও। প্রমাণ করো যে এই রাহিব খান শুধুই যারার। যারা রাহিবের গলার কাছে মুখ গুজে দেয়। তার উষ্ণ নিঃশ্বাস রাহিবের শরীরে শিহরণ জাগায়। রাহিব আর নিজেকে ধরে রাখতে পারে না। সে যারাকে শক্ত করে জোরে ধরে নিজের নিচে নিয়ে আসে। আমি শুধু তোমার যারা, আমরণ শুধু তোমার। রাহিবের আদরে একটা মরিয়া ভাব আছে, যেন সে যারাকে হারানোর ভয় ভীত। যারাও আজ রাহিবকে আঁকড়ে ধরে আছে সর্বশক্তি দিয়ে। তাদের ভালোবাসার এই মুহূর্তগুলো বাইরের ঝড়ের পূর্বাভাস ভুলিয়ে দেয়। ঘরের উষ্ণতায় মিশে থাকে দুটি শরীরের একাত্মতা। এরপর তারা খেলাধুলা করে ঘুমিয়ে পড়ে। সকাল 9টা। যারা যখন চোখ খোলে বিছানার পাশের জায়গাটা খালি পায়। রাহিব নেই। বালিশের পাশে একটা ছোট চিরকুট রাখা। যারা সেটা হাতে নেয়। সরি জান, আজ খুব সকালে বের হতে হলো, এমার্জেন্সি মিটিং। ব্রেকফাস্ট টেবিলে তোমার জন্য অপেক্ষা করতে পারলাম না। আর তোমাকে ডাকতেও পারিনি, কারণ তুমি ঘুমিয়েছিলে। তোমার ঘুমন্ত মায়াবী চেহারাটা দেখে আর তোমাকে ডাকা হলো না। জানোই তো, অনেকবার এরকম হয়েছে। লাভ ইউ জান। যারা দীর্ঘশ্বাস ফেলে চিরকুটটা সাইড টেবিলে রাখে। কাল রাতের এক গভীর আদরের পরেও
রাহিব সকালে একবার তার মুখের দিকে তাকিয়ে বিদায় নেওয়ার প্রয়োজন মনে করল না। এই ইমার্জেন্সি শব্দটা এখন যারার কাছে খুব বিরক্তিকর লাগছে। যারা ফোনটা হাতে নেয়, তার মনটা খুব ভার হয়ে আছে। চার দেয়ালের ভেতর আজ দম বন্ধ লাগছে। সে তার বেস্ট ফ্রেন্ড লিসাকে কল করে। হ্যালো লিসা, ঘুম ভেঙেছে তোর? হ্যাঁ, মাত্র উঠলাম। কি খবর? রাহিব অফিসে? ও তো অফিসকেই বিয়ে করেছে মনে হয়। শোন না, আজকে ফ্রি আছিস? আমার মুডটা খুব অফ, ভাবছিলাম একটু বের হব। কি হয়েছে? ঝগড়া করেছিস আবার? না, ঝগড়া না, জাস্ট ভালো লাগছে না। চল না একটু শপিংয়ে যাই। মলে নাকি নতুন কালেকশন এসেছে, একটু ঘুরলে হয়তো মনটা ভালো হবে। ওকে, ডান। তুই রেডি হয়ে নে, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। যারা ফোন রেখে জানালার দিকে তাকায়। বাইরের আকাশটা ছকছকে নীল, কিন্তু যারার মনের আকাশে মেঘ জমেছে। সে জানে না এই শপিংয়ে যাওয়াটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সে বিছানা ছেড়ে শাওয়ার নিতে যায়। প্রায় 3 ঘন্টা পর যারা আর লিসা বিশাল ম্যানহাটন টাওয়ার সেন্টার শপিং মলে এসে পৌঁছায়। যারা একটা বুটিক শপে ঢুকেছে। সে কিছু ড্রেস ট্রায়াল দেবে। কাকতালীয়ভাবে বা বলা ভালো পরিকল্পিতভাবে মিশাও সেখানে উপস্থিত ছিল। মিশা চক্রান্ত করে যারার লোকেশন জেনে নিয়েছে। যারা একটা নীল রঙের গাউন নিয়ে ট্রায়াল রুমে ঢোকে। পাশের ট্রায়াল রুমে মিশা আগেই ঢুকে বসেছিল। মাঝখানে শুধু পাতলা পার্টিশন, ওপরের দিকটা খোলা। সব কথা স্পষ্ট শোনা যায়। যারা লিসাকে উদ্দেশ্য করে বলে, লিসা, এই কালারটা কি আমাকে মানাবে, নাকি রেডটা ট্রাই করব? ব্লু ইজ পারফেক্ট। যারা ট্রাই করে দেখ। যারা ড্রেস চেঞ্জ করছে। পাশের কিউবিকল থেকে কারো ফোনে কথা বলার শব্দ আসছে। গলাটা খুব পরিচিত মনে হয় যারার। হ্যাঁ মা, আমি তাকে দেখেছি। সে তো এখন আমার বড় লোক, নিউ ইয়র্কের রাজা বলা চলে তাকে। কিন্তু আমাদের কথা তার মনে নেই মা। যারা থমকে যায়। সে ড্রেসটার জিপার লাগাতে ভুলে যায়। সে কান পেতে শোনে। আমার বাচ্চার কথা ভাবলেই কান্না পায় মা। বাচ্চাটা রোজ রাতে বাবার জন্য কাঁদে, অথচ তার বাবা এখানে এক আমেরিকান মেম সাহেবকে নিয়ে ফুর্তি করছে। সে আমাদের অস্বীকার করছে মা, ডিভোর্সও দেয়নি, আবার ঘরেও তোলে না। যারার বুকের ভেতর হাতুড়ির বাড়ি পড়ে। বাচ্চা, বাবা, আমেরিকান মেম সাহেব, বড় লোক, সব শব্দগুলো যেন তীরের মতো বিচ্ছে। মেয়েটা জানেও না তার বয়ফ্রেন্ড আসলে কেমন প্রতারক। সে তো ভাবে ছেলেটা ধোয়া তুলসী পাতা। কিন্তু বাংলাদেশে সে আমাকে প্রেগনেন্ট করে পালিয়ে এসেছিল। এটা যদি ওই আমেরিকান মেয়ে জানতো, হয়তো ঘৃণাই থুতু ছিটিয়ে দিত ওর মুখে। যারার হাত পা অবশ্যই আসে। সে দেয়ালে ভর দিয়ে দাঁড়ায়। এই গলাটা, এটা তো সেই মেয়েটার গলা। মিশা, অফিসের সেই নতুন মেয়েটা। তার মানে রাহিবই কি সেই লোক? আচ্ছা মা, রাখি এখন। দেখি আজ তার অফিসে গিয়ে আবার পায়ে ধরবো, যদি বাচ্চার মুখের দিকে তাকিয়ে একটু দয়া করে। পাশের রুমের দরজার ছিটকিনি খোলার শব্দ হয়। যারা আর এক মুহূর্ত অপেক্ষা করে না। সে নিজের ড্রেসটা কোনো মতে ঠিক করে দ্রুত পর্দা সরিয়ে বেরিয়ে আসে। মিশা, ওয়েট। কিন্তু করিডোর ফাঁকা, কেউ নেই। মিশা হাওয়ার মতো উধাও হয়ে গেছে। লিসা যারাকে ওই অবস্থায় দেখে দৌড়ে আসে। যারা, কি হয়েছে? তোকে এমন ভূতের মতো দেখাচ্ছে কেন? আর ইউ ওকে? লিসা, ও ওই মেয়েটা মিশা, ও কোথায় গেল? তুই দেখলি কাউকে বের হতে এখান থেকে? কাকে? কেউ তো বের হলো না। তুই কি বলছিস এসব? রাহিবের এক্স বাচ্চা। ও গড, আমার মাথা ঘুরছে লিসা। যারা ফ্লোরে বসে পড়ে। শপিং মলের উজ্জ্বল আলো তার কাছে এখন ঝাপসা লাগছে। মিশার বলা প্রতিটা কথা তার কানে বাজছে। প্রতারক বাচ্চা পালিয়ে এসেছে। যারা, ওঠ। পানি খাবি? আমি কি রাহিবকে কল করব? না, খবরদার না, রাহিবকে কল করবি না। ও মিথ্যুক লিসা, ও আমাকে ধোকা দিয়েছে। আমি নিজের চোখে প্রমাণ চাই। যারা উঠে দাঁড়ায়। তার চোখের জল শুকিয়ে গেছে। সেখানে এখন শুধুই শূন্যতা আর সন্দেহের তীব্র আগুন। সে জানে না সে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জালে পা দিয়েছে। আর মিশা আড়াল থেকে সব দেখছে এবং হাসছে। আড়াল থেকে সে মনে মনে বলে,
আগুনটা ভালোই জ্বলেছে, এবার শুধু পড়ে ছাই হওয়ার অপেক্ষা। গুড লাক জারা ম্যাম, আমাকে এক্ষুনি বের হতে হবে, আসল খেলাটা তো এখন খেলবো। মিশা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। রাত 9:15। বাইরে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। নিউ ইয়র্কের আকাশ কালো মেঘে ঢাকা। রাস্তায় গাড়ির হেডলাইটগুলো ঝাপসা দেখাচ্ছে। এদিকে রাহিব অফিস থেকে মাত্র বের হয়েছে। সে খুব ক্লান্ত। জারাকে সে কথা দিয়েছিল আজ তাড়াতাড়ি ফিরবে, কিন্তু একটা জরুরি ফাইল চেক করতে গিয়ে দেরি হয়ে গেল। রাহিব গাড়িতে স্টার্ট দিতে যাবে, ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে নাম নেই, কিন্তু নাম্বারটা রাহিবের মুখস্থ হয়ে গেছে গত 3 দিনে। মিশা কল করেছে। হ্যালো, আবার কেন ফোন করেছিস তুই? তোকে না বলেছি অফিস আওয়ারের বাইরে আমাকে কল দিবি না? রাহিব প্লিজ ফোনটা কেটো না, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। কি নাটক শুরু করলি আবার? কে মারবে তোকে? আমি জানি না, আমি জ্যাকসন হাইটসের দিকে যাচ্ছিলাম। আমার 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 বাস নষ্ট হয়ে গেছে। আমি একটা মোটেলে আশ্রয় নিয়েছিলাম বৃষ্টির জন্য, কিন্তু এখানে কিছু লোক, ওরা আমার রুমে দরজায় ধাক্কা দিচ্ছে। রাই, আমি খুব ভয় পাচ্ছি। আমার আমার কেউ নেই এখানে, প্লিজ আসো। পুলিশে কল কর, আমাকে কেন বলছিস? 999-এ কল দে। আমার ফোনের ডাটাটা ব্যালেন্সটা শেষ, শুধু ডাটাটাই অন ছিল, তাই হোয়াটসঅ্যাপে কল দিয়েছি তোমাকে। পুলিশ আসার আগে ওরা দরজা ভেঙে ফেলবে। তো তুমি যদি না আসো রাইম, আমি আমি মরে যাবো। আর যদি আমি বেঁচে যাই, আমি পুলিশকে বলবো তুমি আমাকে এখানে ডেকে এনেছিলে, তুমি আমাকে হ্যারেস করেছো। হোয়াট? তুই আমাকে থ্রেট দিচ্ছিস? আমি তোকে... থ্রেড না, এটা আমার বাঁচার আকুতি। তুমি আসবে কিনা বলো, নাকি কাল সকালে নিউজে দেখবে আর কে গ্রুপের বসের এক্স গার্লফ্রেন্ডের লাশ পাওয়া গেছে, আর সুইসাইডের নোটে তোমার নাম। রাহিব স্টিয়ারিং হুইলে জোরে ঘুষি মারে। সে জানে মিশা কতটা ভয়ঙ্কর হতে পারে। তার নামে স্ক্যান্ডাল হলে জারার কানে যাবে। সে ঝুঁকি নিতে চায় না। কোথায় আছিস তুই? লোকেশন পাঠা, আমি আসছি। কিন্তু খবরদার যদি কোনো চালাকি করিস, আমি তোকে জ্যান্ত ফুতে ফেলবো। তাড়াতাড়ি এসো প্লিজ। আমি কুইন্স বুলিভার্ডের শেষের দিকের ওই পুরনো মোটেলটার সামনেই দাঁড়িয়ে আছি। রাহিব ফোন কেটে দেয়। সে দ্রুত জারাকে একটা মেসেজ টাইপ করে। জান, একটা ইমার্জেন্সি ক্লায়েন্ট মিটিং পড়ে গেছে, ফিরতে দেরি হবে, ডিনার করে নিও, লাভ ইউ। মেসেজ সেন্ড করে সে গাড়ি ঘুরিয়ে কুইন্সের দিকে ছুটতে থাকে। বৃষ্টির তোড় আরও বেড়েছে। আধা ঘন্টা পর রাহিবের গাড়ি নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। জায়গাটা বেশ নির্জন। রাস্তার ল্যাম্পপোস্টগুলো জ্বলছে নিচ্ছে। মিশা বৃষ্টির মধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তার শাড়ি ভিজে শরীর লেপ্টে আছে। রাহিব গাড়ি থামায়। উড গাড়িতে, কুইক। থ্যাংক গড তুমি এসেছো। মিশা দ্রুত প্যাসেঞ্জার সিটে উঠে বসে। সে শীতে থরথর করে কাঁপছে। আসলে সব ভান করছে। গাড়ির এসি আগে থেকেই চলছিল, তাই ভেতরে বেশ ঠান্ডা। উফ কি ঠান্ডা। রাইট প্লিজ হিটারটা অন করো, আমি জমে যাচ্ছি। তুই আমাকে ব্ল্যাকমেল করে এখানে এনেছিস মিশা? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। কাল সকালেই তোকে আমি পুলিশে দেবো। পুলিশের কথা পরে বলো, আগে আমাকে একটু উষ্ণতা দাও। তোমার কোটটা কি পেতে পারি প্লিজ? রাহিব ঘৃণায় মুখ কুঁচকে নিজের জ্যাকেটটা খুলে মিশার দিকে ছুঁড়ে মারে। নে, আর একটা কথাও বলবি না। তোকে সাবওয়ে স্টেশনে নামিয়ে দেবো, সেখান থেকে নিজের রাস্তায় যাবি। এত নিষ্ঠুর কেন তুমি রাহিব? একসময় তো এই বৃষ্টির রাতে তুমিই আমাকে বুকে চড়িয়ে রাখতে। চুপ কর, একদম চুপ, এসব কথা মুখও আনবি না। মিশা জ্যাকেটটা গায়ে জড়ায়। জ্যাকেটে রাহিবের শরীরের গন্ধ। মিশা আচমকা সিট বেল্ট খোলার ভান করে বাহিরের দিকে ঝুঁকে পড়ে। রাহিব তখন ড্রাইভ করার জন্য গিয়ারে হাত রেখেছে। কেন এমন করলে আমার সাথে রাহিব? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। সরে বস মিশা, গায়ে হাত দিবি না। মিশা রাহিবের কথা শোনে না। সে ঝপ করে রাহিবকে জড়িয়ে ধরে এবং নিজের মাথাটা রাহিবের কাঁধে গুজে দেয়। রাহিব তাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে। ছাড় আমাকে, আর ম্যাট, ছাড় বলছি। একটু আদর কর না রাহিব, যারা তো দেখছে না এখন। ঠিক সেই মুহূর্তে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা কালো ভ্যানের ভেতর থেকে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে। পরপর কয়েকটা ক্লিক। রাহিবের চোখে আলো পড়ে। সে চমকে রাস্তার দিকে তাকায়। কে কে ওখানে? রাহিব বুঝতে পারে সে ফাঁদে পা দিয়েছে। সে সর্বশক্তি দিয়ে মিশাকে ধাক্কা মারে। মিশা সিটে ছিটকে পড়ে।
তুই সেট আপ করেছিস? ছবি তুললি? নাম নাম গাড়ি থেকে, গেট আউট। রাগ করছো কেন জান? স্মৃতি ধরে রাখলাম, নামিয়ে দিতে হবে না? আমার গাড়ি পেছনেই আছে। তোর গাড়ি আছে? তাহলে এই নাটকের কি দরকার ছিল? প্রমাণ দরকার ছিল জান, প্রমাণ যে আরকে গ্রুপের বস বৃষ্টির রাতে তার এক্সের সাথে ফুর্তি করছে। খেলা তো কেবল শুরু রাহিব, কালকের দিনটা তোমার জন্য খুব সারপ্রাইজিং হবে, রেডি থেকো। মিশা দরজা খুলে বৃষ্টির মধ্যে নেমে যায়। সে রাহিবের দিকে তাকিয়ে একটা চুমো ছড়ে দেয়। রাহিব হতভম্ব হয়ে বসে থাকে। তার জ্যাকেটটা মিশার গায়ে জড়ানো ছিল, কিন্তু নামার সময় সে ওটা সিটে ফেলে রেখে যায় ইচ্ছে করেই। জ্যাকেট লেগে থাকে মিশার চুলের করা পারফিউমের গন্ধ এবং কয়েকটা লম্বা কালো চুল। আমি শেষ। আমি নিজের হাতে নিজের কবর খুঁড়লাম। যারা যদি এটা জানতে পারে। এরপর রাহিব গাড়ি ঘুরিয়ে বাসায় চলে আসে। রাহিব বাড়ি ফিরেছে অনেক দেরিতে। যারা তখন ঘুমিয়েছিল। রাহিব বেডরুমে যাওয়ার সাহস পায়নি, অপরাধবোধ তাকে কুরে খাচ্ছিল। সে ড্রয়িং রুমের সোফাতেই জ্যাকেটটা পাশে রেখে ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা যারা ঘুম থেকে উঠে রাহিবকে পাশে না পেয়ে ড্রয়িং রুমে আসে। সে দেখে রাহিব আগোছালো হয়ে সোফায় ঘুমাচ্ছে, তার পরনের শার্ট কুঁচকানো। যারা দীর্ঘশ্বাস ফেলে। সে ভাবে হয়তো কাজের চাপে রাহিব খুব ক্লান্ত। যারা পা টিপে টিপে কাছে যায়। সে রাহিবের গায়ের ওপর থেকে জ্যাকেটটা সরাতে যায় হ্যাঙ্গারে রাখার জন্য। জ্যাকেটটা হাতে নিতেই একটা কড়া মিষ্টি গন্ধ তার নাকে আসে। এটা কোনো পুরুষের পারফিউম নয়, আবার যারার ব্যবহার করা কোনো ব্র্যান্ডও নয়। এটা খুব সস্তা কিন্তু উগ্র একটা মেলি পারফিউম। এই গন্ধটা? যারা জ্যাকেটটা নাকের কাছে নিয়ে শুকে দেখে। সন্দেহটা গাঢ় হয়। সে ভালো করে জ্যাকেটটা চেক করে। কলারের কাছে আটকে আছে দুটো লম্বা কালো চুল। যারা চুল সোনালি এবং ছোট। এই চুল নির্ঘাত অন্য কোনো মেয়ের। যারার হাত কাঁপতে শুরু করে। সে জ্যাকেটটা হাত থেকে ফেলে দেয় না, বরং শক্ত করে ধরে রাখে। তার শ্বাস দ্রুত হতে থাকে। সে রাহিবকে ডাকে। রাহিব, রাহিব ওঠো। কি হয়েছে যারা? সকাল হয়ে গেছে? সকাল তো অনেক আগেই হয়েছে রাহিব, কিন্তু তোমার রাতটা কোথায় কেটেছে? মানে কি বলছো? আমি তো এখনই ঘুমাচ্ছিলাম। এখানে ঘুমানোর আগে কোথায় ছিলে? কাল রাতে মিটিং ছিল তাই না? কোন ক্লায়েন্টের সাথে মিটিং ছিল তোমার? বলছিলাম তো মিস্টার স্মিথের সাথে। কেন? যারা রাহিবের মুখের ওপর জ্যাকেটটা ছুঁড়ে মারে। রাহিব চমকে উঠে বসে। মিস্টার স্মিথকে মেয়েদের পারফিউম মাখে শরীরে, নাকি মিস্টার স্মিথের লম্বা কালো চুল আছে? এই চুল কার রাহিব? এই গন্ধ কার? যারা, তুমি ভুল বলছো। এটা আসলে। কি আসলে? গাড়িতে অন্য কাউকে লিফট দিয়েছিলে নাকি অন্য কিছু? সত্যিটা বলো রাহিব, আমি মিথ্যা সহ্য করতে পারি না, সেটা তুমিও জানো। রাহিবের গলা শুকিয়ে আসে। সে কি বলবে? সে যদি বলে মিশার কথা, তাহলে তাকে 5 বছর আগে সেই মিথ্যা ধর্ষণ মামলার কথাও বলতে হবে। যারা কি বিশ্বাস করবে যে রাহিব নির্দোষ ছিল, নাকি ভাববে রাহিব আসলেই অপরাধী? এই ভয়ে রাহিব চুপ করে থাকে। একটা কলিগের শরীর খারাপ ছিল, তাকে গাড়িতে লিফট দিচ্ছিলাম, বৃষ্টির কারণে হয়তো। কলিগ? নাম কি তার? আর লিফট দিলে জ্যাকেটে এত গন্ধ লাগে কি করে? সে কি তোমার গায়ের উপর চড়ে বসেছিল নাকি? যারা, মুখ সামলে কথা বলো। আমি তোমার বয়ফ্রেন্ড, তোমার পার্টনার। পার্টনাররা একে অপরের কাছে সৎ থাকে রাহিব। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, কাল রাতে তুমি কোনো মেয়ের সাথে ছিলে না? রাহিব যারার চোখের দিকে তাকাতে পারে না। সে চোখ নামিয়ে নেয়। আমি ক্লান্ত যারা, পরে কথা বলবো। তুমি চুপ করে আছো মানে? তুমি দোষী। তুমি আমাকে চিট করেছো রাহিব। আমি গত কয়েকদিন ধরে অনুভব করেছি তুমি বদলে গেছো। আমি চিট করছি না, বিশ্বাস করো। বিশ্বাস তো করেছিলাম অন্ধের মতো, কিন্তু সেই অন্ধের সুযোগ নিয়েছো। ফ্রেশ হয়ে এসো, আজ আমার স্টুডিওতে অনেক কাজ আছে। তোমার এই মিথ্যার গন্ধে আমার দম বন্ধ লাগছে। যারা রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। রাহিব হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। সে জানে এই আগুনের ধোঁয়া এখন কেবল শুরু, দাবানল হতে বেশি দেরি নেই। কিছুক্ষণ পর যারা তার নিজস্ব স্টুডিওতে যায়। চারিদিকে ক্যানভাস, রঙের টিউব ছড়ানো। যারা একটা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং করার চেষ্টা করছে, কিন্তু তার মনোযোগ নেই।
বারবার তুলিটা কেঁপে যাচ্ছে। তার মনের ক্যানভাসে শুধুই রাহিবের জ্যাকেটের সেই গন্ধ আর চুলের দৃশ্য। যারার এটা অভ্যাস, এরকম কোনো সিচুয়েশন পড়লে সে আর্ট করতে শুরু করে। এমন সময় দরজায় নক পড়ে। কুরিয়ার বয়। Delivery for Miss Zara? থ্যাংক ইউ। যারা খামটা হাতে নেয়। খামের ওপর পেরকের নাম নেই, শুধু বড় করে লেখা ফর জারা, ট্রুথ অ্যাবাউট রাহিব। জারার বুকটা ধক করে ওঠে। সে কাঁপা কাঁপা হাতে খামটা খোলে। ভেতর থেকে বেরিয়ে আসে কয়েকটা ছবি এবং কাগজ। প্রথম ছবিটা দেখেই জারার হাত থেকে খামটা পড়ে যায়। কাল রাতের ছবি। গাড়ির ভেতর রাহিব এবং সেই মেয়েটা, মানে মিশা। মিশা রাহিবের বুকে মাথা রেখে আছে। রাহিবের হাত মিশার কাঁধে। আসলে রাহিব তাকে ধাক্কা দিচ্ছিল, কিন্তু ছবিতে মনে হচ্ছে জড়িয়ে ধরেছে। অ্যাঙ্গেলটা এমন যে মনে হচ্ছে তারা একে অপরকে চুমু খাচ্ছে। যারা ফ্লোরে বসে ছবিগুলো কুড়িয়ে নেয়, তার চোখ ঝাপসা হয়ে আসছে। সে পরের কাগজটা দেখে একটা ডিএনএ রিপোর্ট। প্যাটার্নিটি টেস্ট রিপোর্ট। ফাদার রাহিব খান, চাইল্ড আয়ান ইসলাম। রেজাল্ট 99% ম্যাচ, পজিটিভ। এবং শেষে একটা হাতে লেখা চিঠি। প্রিয় জারা, আমি জানি তুমি খুব ভালো মেয়ে, কিন্তু তুমি যাকে ভালোবাসো সে একটা শয়তান। আমি রাহিবের প্রথম স্ত্রী। বাংলাদেশে আমাদের গোপনে বিয়ে হয়েছিল। ও যখন আমেরিকায় আসে তখন আমি প্রেগনেন্ট ছিলাম। ও আমাকে অস্বীকার করে পালিয়ে আসে। এই বাচ্চাটা রাহিবের। ও তোমাকে ঠকাচ্ছে বোন। ও তোমাকে শুধু তোমার সিটিজেনশিপ আর টাকার জন্য ব্যবহার করছে। দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার বাচ্চাটা এতিমের মতো বড় হচ্ছে। এটি রাহিবের হতভাগ্য স্ত্রী মিশা। তারা চিৎকার করে কেঁদে ওঠে। তার হাতের রঙের প্লেটটা ছিটকে গিয়ে সাদা দেয়ালে লাল রং ছড়িয়ে দেয়, যেন রক্তের দাগ। এটা এটা হতে পারে না। রাহিব বিবাহিত, রাহিবের বাচ্চা আছে, আরও আমার সাথে লিভ ইন করেছে। যারা ছবিগুলো বুকের সাথে চেপে ধরে কাঁদতে থাকে। তার মনে পড়ে শপিং মলে শোনা সেই কথাগুলো। প্রতারক পালিয়ে এসেছে। সব কিছু এখন দিনের আলোর মতো পরিষ্কার মনে হচ্ছে। রাহিব তাকে দিনের পর দিন মিথ্যা বলেছে। তুমি আমাকে শেষ করে দিলে রাহিব। আমি তোমাকে ফেরেশতার মতো ভাবতাম, আর তুমি এত নিচে নামতে পারলে। যারা উঠে দাঁড়ায়। সে চোখের পানি মুছে ফেলে। এখন আর কান্না নয়, এখন সে জবাব চায়। সে দ্রুত তার ব্যাগ গুছিয়ে নেয়। আজই এর ফয়সালা হবে। এভাবেই সারাদিন চলে যায়। বাইরে এখনো বৃষ্টি পড়ছে। রাহিব বাড়ি ফিরেছে। সে আজ অফিস থেকে তাড়াতাড়ি এসেছে যারাকে সব বুঝিয়ে বলার জন্য। সে ঠিক করেছে মিশার ব্ল্যাকমেল আর মিথ্যা অপবাদের ব্যাপারটা যারাকে খুলে বলবে। যা হয় হবে, কিন্তু সে আর লুকাতে পারবে না। রাহিব দরজা খুলে ভেতরে ঢোকে। পুরো ঘর অন্ধকার, শুধু রাস্তার আলোর প্রতিফলন আসছে জানালা দিয়ে। ফ্লোরে কাচের ফুলদানি ভাঙা পড়ে আছে। সোফার কুশনগুলো এলোমেলো। যারা তুমি কোথায়? লাইট অফ কেন? রাহিব লাইট অন করে। সে দেখে যারা লিভিং রুমের এক কোণায় হাঁটুর মধ্যে মাথা গুজে বসে আছে। তার পাশে একটা সুটকেস। রাহিব দৌড়ে কাছে যায়। যারা কি হয়েছে? তুমি ফ্লোরে কেন? আর এই সুটকেস, তুমি কি কোথাও যাচ্ছ? যারা মুখ তুলে তাকায়। তার সুন্দর নীল চোখ দুটো এখন জবা ফুলের মতো টকটকে লাল। কান্নার দাগ শুকিয়ে লবণের মতো লেগে আছে গালে। সে কোনো কথা বলে না, শুধু হাত বাড়িয়ে ছবি আর রিপোর্টের কাগজগুলো রাহিবের মুখের ওপর ছড়ে মারে। তুমি একটা দানব রাহিব, একটা জঘন্য দানব তুমি। যারা এসব কি? রাহিব নিচে হয়ে ছবিগুলো তোলে। ছবিগুলো দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। আর ডিএনএ রিপোর্টটা দেখে সে বুঝতে পারে মিশা কত বড় প্ল্যান করে মাঠে নেমেছে। যারা বিশ্বাস করো, এসব মিথ্যা, এসব ফেব্রিকেটেড। ওই মেয়েটা মিশা, ও আমাকে ফাঁসাতে চাইছে। ও আমার এক্স ছিল, কিন্তু আমাদের বিয়ে হয়নি, কোনো বাচ্চাও হয়নি। এই রিপোর্ট ভুয়া। এক্স ছিল? তুমি তো বলেছিলে ও জাস্ট এমপ্লয়ি। তুমি তো বলেছিলে তুমি ওকে চেনো না। তুমি ধাপে ধাপে মিথ্যে বলেছ রাহিব। কাল রাতে তুমি ওর সাথে ছিলে, আজ ছবি প্রমাণ দিচ্ছে। আর কত মিথ্যে বলবে তুমি রাহিব?
আমি মিথ্যা বলেছি কারণ আমি তোমাকে হারাতে চাইনি যারা। ও আমার 5 বছর আগেও মিথ্যা মামলায় ভাসিয়েছিল। আমি ভয় পেয়েছিলাম তুমি যদি আমাকে ভুল বুঝো। ভুল বুঝবো? রাহিব, ডিএনএ রিপোর্ট কি ভুল বোঝাবুঝি? একটা বাচ্চার পিতৃ পরিচয় কি ভুল বোঝাবুঝি? তুমি একটা মেয়ের জীবন নষ্ট করেছো, একটা মাসুম বাচ্চাকে অস্বীকার করছো, আর এইখানে আমার সাথে সাধু সেজে আছো। কোনো বাচ্চা নেই যারা, ওটা অন্য কারো বাচ্চা, আমার না। তুমি কেন বুঝতে চাইছো না? রাহিব এগিয়ে গিয়ে জারার হাত ধরতে চায়। জারা ছিটকে সরে যায়, যেন আগুনের ছ্যাঁকা লেগেছে। ডোন্ট টাচ মি। তোমার গায়ের স্পর্শ আমার ঘৃণা লাগছে রাহিব। আমার আজকে নোংরা মনে হচ্ছে তুমি বিবাহিত হয়েও আমার সাথে। আমি বিবাহিত না যারা, প্লিজ আমার কথা শোনো। আমাকে জাস্ট একটা সুযোগ দাও প্রমাণ করার। সুযোগ? কতদিন ধরে সুযোগ দিচ্ছি, তুমি শুধু মিথ্যে বলে গেছো। আর না, আমি আজই এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি তোমার ওয়াইফের সাথে থেকো, তোমার বাচ্চার দায়িত্ব নাও। আমি চাই না কোনো মেয়ে আমার জন্য কষ্ট পাক। তুমিও জানো আমি কেমন। কেউ যদি বিপদে পড়ে আমি নিজের সব বিসর্জন দিয়ে হলো আমি তার পাশে দাঁড়াই, যেমনটা তোমার পাশে দাঁড়িয়েছিলাম। মনে নেই? তুমি থাকো, আমি গেলাম। যারা সুটকেসের হ্যান্ডেল ধরে। রাহিব দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। সে 2 হাত ছড়িয়ে পথ আটকায়, তার চোখে জল। না যারা, তুমি যেতে পারবে না। তোমাকে আমি যেতে দিব না। তুমি চলে গেলে আমি মরে যাব। তুমি তো অনেক আগে মরে গেছো রাহিব। যার বিবেক নেই সে তো মৃতই। সরো আমার সামনে থেকে। আমি সরব না। তুমি আমাকে মারো, কাটো, যা খুশি করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। মিশি এটাই চায়, ও আমাদের আলাদা করতে চায়। তুমি কেন ওর ঝালে পা দিচ্ছ? আমি ওর জালে পা দিচ্ছি না, আমি সত্যের মুখোমুখি হয়েছি। তোমার ওই সাজানো মিথ্যার চেয়ে ওর সত্য অনেক বেশি শক্তিশালী। সরো বলছি। রাহিব জারাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। সে জারার পায়ে পড়ে যেতে চায়। যারা আল্লাহর দোহাই লাগে, যেও না। আমি সত্যি বলছি, আমি নির্দোষ। যারা রাহিবকে সজোরে ধাক্কা দেয়। রাহিব তাল সামলাতে না পেরে দরজার ফ্রেমে ধাক্কা খায়। আল্লাহর নাম নিও না রাহিব, তোমার মুখে মানায় না। গুড বাই। যারা দরজা খুলে বেরিয়ে যায়। লিফটের দরজা খোলা ছিল। সে দ্রুত ঢুকে পড়ে। রাহিব হামাগুড়ি দিয়ে দরজার বাইরে আসে। যারা, না। লিফটের দরজা বন্ধ হয়ে যায়। রাহিব ফ্লোরে বসে পড়ে। তার মনে হয় তার শরীর থেকে আত্মাটা কেউ ছিঁড়ে নিয়ে গেল। সে 2 হাতে মাথা চেপে ধরে বিকট চিৎকার করে দেয়। কেন কেন কেউ আমাকে বিশ্বাস করে না? ফাঁকা পেন্ট হাউসে রাহিবের কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। মিশার ছক কাজে লেগেছে। রাজা আজ নিঃস্ব, কিন্তু অন্যদিকে মিশা জানে না যে গল্পের শেষ এখনো বাকি। রাত 2:30। রাহিবের পেন্ট হাউসের লিভিং রুম এখন এক ধ্বংসস্তূপ। দামি ইম্পোর্টেড শোপিসগুলো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। কাচের টুকরোয় সয়লাব পুরো মেঝে। রাহিব সোফার নিচে ফ্লোরে হেলান দিয়ে বসে আছে। তার সাদা শার্টের বোতাম খোলা, হাত গোটানো, হাতে দামি হুইস্কির বোতল। যদিও সে ইসলামী মূল্যবোধ মেনে চলার চেষ্টা করত জারার জন্য, কিন্তু আজ রাতে শয়তান তার উপর ভর করেছে। সে কাঁদছে না, তার চোখ দুটো রক্তচাপা ফুলের মতো লাল, তাকিয়ে আছে শূন্যে। তার সব থেকে বিশেষত লোক ডেভিড ডুপ্লিকেট চাবি দিয়ে মেইন ডোর খোলে। ভেতরে পা দিতেই তার জুতোর নিচে কাঁচ মচমচ করে ওঠে। সে চমকে চারিদিকে তাকায়। ও গড, স্যার, স্যার আপনি কোথায়? স্যার। ওয়েলকাম টু হেল ডেভিড। নোয়ারকে তোমাকে স্বাগতম। রাহিবের গলা জড়িয়ে আসছে। ডেভিড দ্রুত পায়ে রাহিবের কাছে যায়। বসের এই অবস্থা সে গত 5 বছরে দেখেনি। সে হাত বাড়িয়ে বোতলটা নিতে চায়। প্লিজ আর খাবেন না, আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন। উঠে বসুন। ম্যাম চলে গেছেন বলে জীবন থেমে থাকবে না। জীবন? আমার জীবন তো যারা নিয়ে চলে গেছে ডেভিড। এই যে শরীরটা দেখছো, এটা এখন শুধু একটা লাশ। যারা আমাকে বিশ্বাস করলো না, ও আমাকে বিশ্বাস করলো না। ম্যাম ভুল বুঝেছেন স্যার, উনি অভিমান করে আছেন। অভিমান কেটে গেলে দেখবেন চলে আসবে। আর ওই মহিলা মিশা, ও খুব ধূর্ত। আমাদের এখন ভেঙে পড়লে চলবে না। ম্যামকে সত্যটা জানাতে হবে, প্রমাণ জোগাড় করতে হবে। সত্য? সত্যের কোনো দাম নেই ডেভিড। সত্য খুব দুর্বল, মিথ্যা খুব গ্ল্যামারাস, খুব শক্তিশালী। 5 বছর আগে
বাংলাদেশেও আমি সত্য বলেছিলাম। আমার বাবা আমার মা কেউ বিশ্বাস করেনি তখন। আজ যারাও বিশ্বাস করল না। স্যার, আপনি মাতাল হয়ে আছেন। চলুন ফ্রেশ হয়ে নিন, কাল সকালে আমরা লড়ব। আমি মাতাল না, আমি আজ সবচেয়ে বেশি জ্ঞান ফিরে পেয়েছি। জানিস ডেভিড, মানুষ কেন বললায় না? ওই মিশাও আমার সব কেড়ে নিতে চায়। ও চায় আমি রাস্তার ভিখারি হয়ে যাই, কিন্তু ও জানে না রাহিব খান ভিখারি থেকে রাজা হয়েছে। সে যুদ্ধ করতে জানে। সেটাই তো স্যার, আপনি ফাইটার, কিন্তু এভাবে মদ খেয়ে পড়ে থাকলে মিশা জিতে যাবে। ও তো এটাই চায়। ও জিতবে না এবার আর না। 5 বছর আগে আমি পালিয়ে এসেছিলাম, কিন্তু এবার আমি আর পালাবো না। ডেভিড, আমার ফোনটা দে। এখন ফোন দিয়ে কি করবেন স্যার? রাত 3টে বাজে। ফোন দে বলছি। আর শোন, কালকে সব মিটিং ক্যান্সেল কর। শুধু একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবি প্রাইভেট ডিটেকটিভ জন স্মিথের সাথে। আমি মিশার নাড়ি বুড়ি ছিঁড়ে বের করে ফেলতে চাই। আমি এখনই মেল করছি স্যার, কিন্তু আপনি প্লিজ সোফায় উঠুন। ফ্লোরে কাঁচ পড়ে আছে, হাত কেটে যাবে। কেটে যাক, রক্ত বের হোক। ভেতরে রক্তকরণের চেয়ে বাইরের রক্তকরণ অনেক কম কষ্টের রে ভাই, অনেক কম কষ্টের। রাহিব টলতে টলতে সোফায় ওঠার চেষ্টা করে। ডেভিড তাকে ধরে বসিয়ে দেয়। রাহিব মাথাটা সোফার পেছনে এড়িয়ে দেয়। ডেভিড, যারা কি আমাকে খুব ঘৃণা করছে এখন? ও হয়তো ভাবছে আমি একটা জানোয়ার, আমার বাচ্চা আছে, অথচ আমি লুকিয়েছি। ম্যাম এখন রাগের মাথায় আছেন। রাগ কমলে উনি লজিক দিয়ে ভাববেন। আপনি তো নির্দোষ। নির্দোষ হয়ে লাভ কি? শাস্তি তো নির্দোষরাই পায়। সারা জীবন শুধু শাস্তি পেয়ে গেলাম। অন্যদিকে সকাল 10টায় জারার বান্ধবী লিসার অ্যাপার্টমেন্ট কুইন্স। বাইরের আকাশ মেঘলা। যারা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তার চুল এলোমেলো, চোখের নিচে কালির দাগ। সে গতরাতে এক ফোঁটাও ঘুমায়নি, শুধু কেঁদেছে। রাহিবের সাথে কাটানো মুহূর্তগুলো বারবার মনে পড়ছে। আর তারপরেই মনে পড়ছে সেই ডিএনএ রিপোর্ট আর ছবিগুলো। লিসা কিচেন থেকে কফি নিয়ে আসে। যারা প্লিজ একটু কফি খা, কাল থেকে কিচ্ছু খাসনি, এভাবে চলে তো অসুস্থ হয়ে পড়বি। লিসা, আমার পেটে কিছু যাচ্ছে না। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রাহিব এমন করতে পারে, কিন্তু প্রমাণগুলো ওগুলো তো মিথ্যে হতে পারে না। দেখ, আমি রাহিবকে ডিফেন্ড করছি না, কিন্তু রাহিব তোকে পাগলের মতো ভালোবাসে। ওর স্বামী স্ত্রী হতে পারে, কিন্তু তুই ওর এক্সপ্লেনেশনটা শুনতে পারতি। সত্যি বলছি, ওর সাইডটা একবার শোনা উচিত ছিল না? কি শুনবো? ও তো স্বীকারই করছে না যে মিশা ওর এক্স। ও সব ডিনাই করছে। যে মানুষটা নিজের বাচ্চার দায়িত্ব নিতে ভয় পায়, সে আমার কি দায়িত্ব নেবে? এমন সময় দরজায় কলিং বেল বাজে। লিসা কফি মগ রেখে দরজার দিকে যায়। কি এলো এত সকালে? তুই কি কাউকে আসতে বলেছিস? না, আমি তো ফোনে অফ করে রেখেছি। মনে হয় রাহিব এসেছে। লিসা দরজা খোলে। দরজায় দাঁড়িয়ে আছে মিশা। তার হাতে একটা ফলের ঝুড়ি। পরনে খুব সাধারণ সুতির সালোয়ার কামিজ, মাথায় ওড়না দেওয়া, চোখে মুখে একটা বিষণ্ণ অথচ বিনয়ী ভাব। তুমি কে? আপু, আমি মিশা। স্যার, আপু কি আছেন? আমি জানি উনি এখানেই এসেছেন। তুমি সেই মেয়ে? তোমার সাহস তো কম না। এখানে কেন এসেছো তুমি? যারা গলার স্বর শুনে ড্রয়িং রুমে চলে আসে। মিশাকে দেখে তার শরীরে আগুন জ্বলে ওঠে। তুমি তুমি এখানে কি করছো? আমার ঠিকানা কোথায় পেলে? আপু শান্ত হও, আমি ঝগড়া করতে আসিনি। আমি জানি তুমি রাহিবকে ছেড়ে চলে এসেছো। আমার খুব খারাপ লাগছে, বিশ্বাস করো আপু। আমি তোমাদের আলাদা করতে চাইনি। আমি শুধু আমার সন্তানের অধিকার চেয়েছিলাম। অধিকার চাইতে আমার কাছে কেন? রাহিবের কাছে যাও। আমার জীবনটা নষ্ট করে এখন সিম্পিতি দেখাতে এসেছো? রাহিবের কাছে তো গিয়েছিলাম আপু। ও আমাকে কালো ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ও বলে আমেরিকায় সব স্ক্যান্ডাল হলে ওর বিজনেস নষ্ট হবে, তাই ও বাচ্চাটাকে অস্বীকার করছে। মিশা চোখের কোণে ওড়না দিয়ে মোছে। সে ফলের ঝুড়িটা টি টেবিলে রাখে। এগুলো তোমার জন্য এনেছি আপু। তুমি তো প্রেগনেন্ট নও, কিন্তু টেনশনে নিশ্চয়ই কিছু খাওনি। আমরা মেয়েরা তো মেয়েদের কষ্ট বুঝি। তোমার ফল তুমি নিয়ে যাও, আর এখান থেকে বের হও। তোমার মুখও আমি দেখতে চাই না। চলে তো যাবই। আমি তো এই দেশে টিকতে পারবো না। রাহিব আমাকে থ্রেট দিয়েছে। ও বলেছে আমাকে মেরে ফেলবে যদি আমি মুখ খুলি। কিন্তু আপু, একটা কথা বলি, রাহিব মানুষটা খুব ভয়ঙ্কর। তুমি কিন্তু বেশি কথা বলছো মিশা। গেট আউট। শোনো আপু, রাহিব তোমাকে ভালোবাসে না। ও শুধু তোমার আমেরিকান সিটিজেনশিপ আর তোমার বাবার স্ট্যাটাস ব্যবহার করছে।
গ্রিন কার্ড আর পাওয়ারের জন্য ও তোমাকে বিয়ে করেছে, ঠিক যেমনটা বাংলাদেশে আমার বাবার টাকা দেখে ও আমাকে প্রেমের ফাঁদে ফেলেছিল। সে আমার বাবার বিজনেসের লস হলো, ও আমাকে প্রেগনেন্ট অবস্থায় লাথি মেরে ফেলে দিয়ে চলে এসেছে। মিশার এই কথাগুলো বিষের মতো জারার কানে ঢোকে। যারা আমেরিকার সিটিজেন আর রাহিব ইমিগ্রেন্ট। এই বিষয়টা নিয়ে যারা কখনো ভাবেনি, কিন্তু মিশার কথায় তার মনের অবচেতন সন্দেহটা জেগে ওঠে। রাহিব রাহিব আমাকে ব্যবহার করেছে। ব্যবহার ছাড়া কি আপু? তুমি ভাবো, ওর মতো একজন বিজনেসম্যান কেন এত দ্রুত তোমাকে বিয়ে করলো? ও তো বিয়ের দরকার। সাবধান থেকো আপু, ও তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আবার ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু মনে রেখো, যে নিজের রক্তের সাথে বেইমানি করে সে কারোর আপন হতে পারে না। যত তাড়াতাড়ি পারো ডিভোর্স দিয়ে দাও। আমি এখন হাসি আপু, দোয়া করো যেন আমার বাচ্চাটাকে নিয়ে বেঁচে থাকতে পারি। আল্লাহ হাফিজ। মিশা বেরিয়ে যায়। যারা সোফায় ধপ করে বসে পড়ে, তার মাথা ঘুরছে। যারা, তুই ওর কথা বিশ্বাস করছিস? ও তো স্পষ্ট ম্যানিপুলেট করছে। আমি জানি না লিসা, আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। রাহিব যদি আসলে সিটিজেনশিপের জন্য। তুই পাগল হয়েছিস? রাহিব বিলিয়নিয়ার, ওর সিটিজেনশিপ কিনতে লাগে? টাকা দিয়ে সব কিছু কেনা যায় না লিসা, কিন্তু বিয়ে করে খুব সহজে পাওয়া যায় ওগুলো। আমার দম বন্ধ লাগছে। এদিকে রাহিব তার বাসায় নাস্তার টেবিলে বসে আছে। ডেভিড জোর করে তাকে নাস্তা করার জন্য টেবিলে বসিয়েছে। ডেভিডকে সে তার পাস্ট স্টোরি বলছে। এক টুকরো অমলেট মুখে পড়ে বলে, জানিস ডেভিড, আজ থেকে 5 বছর আগে আমার সাথে কি হয়েছিল? না বস, আপনি যদি দয়া করে বলতেন। তাহলে শোন। আমার বয়স তখন 25 বছর। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম আমি। বাবার ছোটোখাটো ব্যবসা ছিল, আর আমি তখন বেকার ছিলাম। সদ্য ভার্সিটি শেষ করেছি তখন। মিশা ছিল আমার জান প্রাণ, কিন্তু মিশা ছিল অত্যন্ত উচ্চবিলাসী। সে আমাদের প্রতিবেশী ছিল। সে আমার অগোচরে সে এলাকার এক এমপির ছেলের সাথে সম্পর্ক করে তুলেছিল টাকার লোভে। এমন নয় যে সে আমাকে ভালোবাসতো না। 3 বছরের রিলেশন ছিল আমাদের, কিন্তু আমার বেকারত্ব থেকে সে ওই এমপির ছেলের সাথে প্রেম করত। একদিন সন্ধ্যায় আমি মিশাকে সারপ্রাইজ দিতে আমাদের দেখা করার নিয়মিত জায়গায় একটা রেস্টুরেন্টে কেবিনে গিয়েছিলাম। গিয়ে থেকে মিশা ওই এমপির ছেলের সাথে সে ঘনিষ্ঠ অবস্থায় বসে আছে। আমি তাকে বললাম, মিশা তুই এখানে? মিশা চমকে ওঠে। সে এমপির ছেলের হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। রাহিব, তুমি এখনই আসবে ভাবিনি তো। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? আমি তোর জন্য চাকরির ইন্টারভিউ বাদ দিয়ে দেখা করতে আসলাম, আর তুই এই জানোয়ারের সাথে। এমপির ছেলেটা উঠে দাঁড়ায়। এই ফকিন্নি, মুখ সামলে কথা বল। ও এখন আমার গার্লফ্রেন্ড। তোর মতো ভিখারির সাথেও টাইম পাস করত। রাহিব রাগে অন্ধ হয়ে ছেলেটাকে ঘুষি মারে। শুরু হয় হাতাহাতি। ছেলেটা পালিয়ে যায়। মিশা ভয় পেয়ে যায়। সে জানে রাহিব যদি এই ঘটনা সবাইকে বলে দেয় তবে তার বদনাম হবে এবং এমপির ছেলে তাকে আর গ্রহণ করবে না। বাঁচার জন্য মিশা এক মুহূর্তের মধ্যে শয়তানি বুদ্ধি আটে। মিশা নিজের গায়ের জামাত নিজেই 2 হাতে ছিঁড়ে ফেলে, নিজের চুল এলোমেলো করে দেয়। তারপর চিৎকার শুরু করে, বাঁচাও বাঁচাও, রাহিব আমাকে রেপ করার চেষ্টা করছে, কেউ আছো, বাঁচাও। মিশা তুই পাগল হয়ে গেলি? এসব কি করছিস? মিশা ফ্লোরে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করে। রেস্টুরেন্টের লোকজন আর বাইরে থেকে রাহিব ও মিশার পরিবারের লোকজন চলে আসে। কিছুক্ষণের মধ্যেই খবরাখবরি হয়ে পরিবারের সবাই চলে আসে। মিশার মা এসে মিশাকে জড়িয়ে ধরে। ও মা গো, আমার ফুলের মতো মেয়েটা কি সর্বনাশ করলো রে! এই জানোয়ার, তুই আমাদের প্রতিবেশী হয়ে এই কাজটা করলি? না আন্টি, বিশ্বাস করুন, ও মিথ্যা বলছে। ও অন্য ছেলের সাথে ছিল, আমি দেখে ফেলেছি, তাই নাটক করছে। রাহিবের বাবা মিস্টার আজমল খান ভিড় ঠেলে সামনে আসেন। তিনি একজন সম্মানিত ব্যক্তি। ছেলের নামে এমন অপবাদ তিনি সহ্য করতে পারেন না। রাহিব, ছি, তুই আমার রক্ত। বাবা, তুমি তো আমাকে চেনো, আমি কি এমন কাজ করতে পারি? মিশাকে জিজ্ঞেস করো সত্যিটা কি। মিশা তখনও অভিনয় চালিয়ে যাচ্ছে। আঙ্কেল, ও আমাকে জোর করে কেবিনে নিয়ে এসেছিল। ও বলেছিল আমি যদি ওর সাথে না শুই তাহলে ও আমার ছবি নেটে ছেড়ে দেবে। ও মানুষ না আঙ্কেল, পশু। মিশার এই কথা শোনার পর রাহিবের বাবা আর নিজেকে ধরে রাখতে পারেন না। তিনি সজোরে রাহিবের গালে চড় মারেন। চটাস করে শব্দ হয়। রাহিব ছিটকে পড়ে।
চুপ কর কুলাঙ্গার। নিজের দোষ ঢাকতে মেয়েটার নামে অপবাদ দিচ্ছিস? তোর জন্য আজ আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেল। ছি, আমার ভাবতেও ঘেন্না লাগছে তুই আমার ছেলে। বাবা প্লিজ একবার আমার কথা শোনো। মা তুমি তো জানো আমি কেমন। রাহিবের মাও মুখ ফিরিয়ে কাঁদছেন। প্রতিবেশীরা থুতু ছিটাচ্ছে। ছি ছি, আজমলের ছেলেটা এমন লম্পট জানতাম না। আজ থেকে তুই আমার মরা। বেরিয়ে যা এখান থেকে, বাড়িতেও যাবি না, আর কখনো এই মহল্লায় পা দিবি না। যদি দিস আমি পুলিশে দেবো তোকে। রাহিব সবার পায়ে ধরেছিল, মিশার পায়ের কাছে গিয়েও বলেছিল। মিশা সত্যিটা বলে দে প্লিজ, আমার জীবনটা নষ্ট করিস না। মিশা তখন মুখ ঝামটা দিয়ে বলেছিল, শয়তান, আমার গায়ে হাত দিবি না। সেই রাতে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আমি ডেভিড। পেছনে আমার পরিবার, সমাজ আর ভালোবাসা সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল। রাস্তায় হাঁটতে হাঁটতে সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, আজ তোমরা আমাকে থুতু দিলে, একদিন এই রাহিব কান এত উপরে উঠবে যে তোমাদের তাকাতে হলে গাড় ব্যথা হয়ে যাবে। সেই অপমানে আমি দেশ ছেড়েছিলাম ডেভিড। কার্গো জাহাজে লুকিয়ে আমেরিকা এসেছিলাম। টয়লেট পরিষ্কার করেছি, বাসন মেজেছি, আর তিলে তিলে এই এম্পায়ার করেছি। আর আজ সে একই মিশা, একই মিথ্যা, আর একই পরিণতি। কিন্তু এবার আর আমি পালাবো না। বর্তমান বিকেল 4টা। স্মিথ অ্যান্ড অ্যাসোসিয়েটস প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি। রাহিব এখনও পুরোপুরি বদলে গেছে। তার পরনে নেভি ব্লু স্যুট, চুল পরিপাটি করে আঁচড়ানো, চোখে কালো সানগ্লাস। সে জন স্মিথের অফিসের চেয়ারে বসে আছে। তার বডি ল্যাঙ্গুয়েজ এখন আর কোনো আবেগ নেই, আছে শুধু কর্পোরেট রুক্ষতা। মিস্টার খান, আপনার কেসটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু ডোমেস্টিক কেস সলভ করতে সময় লাগে। আমার কাছে সময় নেই মিস্টার স্মিথ, আর টাকার কোনো লিমিট নেই। আমার রেজাল্ট চাই ইমিডিয়েটলি। রাহিব টেবিলের ওপর একটা মোটা খাম রাখে, তাতে মিশার ছবি, ভুয়া ডিএনএ রিপোর্টের কপি এবং মিশার পাসপোর্ট ডিটেলস আছে। এই মেয়ে মিশা ইসলাম, ওর নারী নক্ষত্র আমার চাই। গত 5 বছর ও বাংলাদেশে কী করেছে, কার সাথে ছিল, এই বাচ্চার আসল বাবাকে, সব। আর বাংলাদেশে ওর সে বয়ফ্রেন্ড যার জন্য ও আমাকে ফাঁসিয়েছিল, তার বর্তমান অবস্থা কি, সব আমার টেবিলে চাই। জন স্মিথ ফাইলটা হাতে নেয়। আর ডিএনএ আপনি কি নতুন টেস্ট করাতে চান? অবশ্যই, কিন্তু সেটা লিগালি হতে হবে। কোর্ট অর্ডার বের করতে হবে যাতে ও বাধ্য হয় বাচ্চার স্যাম্পল দিতে। আমার ল ইয়ার কাজ করছে। আপনার কাজ হলো ওর ব্যাকগ্রাউন্ড চেক করা। আমার সন্দেহ ও আমেরিকায় লিগাল ভিসে আসেনি, কোনো ফ্রড এজেন্সির মাধ্যমে এসেছে। হতে পারে। হিউম্যান ট্রাফিকিং রুটগুলো আমরা চেক করব। 24 ঘন্টা সময় দিন স্যার, আমরা কিছু না কিছু লিড পাবই। আর এখনই আমি বাংলাদেশে আমার লোক পাঠাচ্ছি। রাহিব উঠে দাঁড়ায়, সে সানগ্লাসটা ঠিক করে নেয়। 24 ঘন্টা মনে রাখবেন, আমার জীবনে 24 ঘন্টার উপর ঝুলে আছে। আর হ্যাঁ, ওর কল রেকর্ড সহ ট্র্যাক করুন। ও কার সাথে কথা বলছে, কাদের সাথে মিশছে। আমার মনে হয় এর পিছনে আরও কেউ আছে। মিস্টার উইল ফাইন্ড আউট। গুড লাক মিস্টার খান। রাহিব বেরিয়ে আসে। মেনহাটনের রাস্তায় তখন গোধূলির আলো। সে মনে মনে বলে, যারা, তোমাকে আমি ফিরিয়ে আনবই। তোমার বিশ্বাস ভেঙেছে, আমি জোড়া লাগাবো। আর মিশা, তুই 5 বছর আগে আমাকে সমাজ ছাড়া করেছিলি, এবার আমি তোকে পৃথিবী ছাড়া করব না। তবে এমন শিক্ষা দেব যে তুই নিজের ছায়াকে দেখলেও ভয় পাবি। তোর খেলা শেষ। পরের দিন দুপুর 12:30। যেই বলা সেই কাজ। সেন্ট্রাল পার্ক একটি বেঞ্চে রাহিব বসে আছে। তার চোখের সানগ্লাসটা আজ তার লাল চোখ ঢাকতে পারছে না। সে বারবার ঘড়ি দেখছে। একটু পরেই প্রাইভেট ডিটেকটিভ জন স্মিথ এসে পাশে বসে। তার হাতে একটি মোটা খাম। গুড আফটারনুন মিস্টার খান। আপনি যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনই রেজাল্ট। 24 ঘন্টার আগেই কাজ শেষ। ভূমিকা বাদ দিন স্মিথ, খামের ভিতরে কি আছে সেটা বলুন। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ভেতরে মিশার কফিনের শেষ পেরেকটা আছে। শুনুন, মিশা বাংলাদেশে যাকে বিয়ে করেছিল তার নাম রফিক। লোকটা একটা বড় জুয়ারি। মিশা তার সব টাকা চুরি করে ওই হিউম্যান ট্রাফিকিং এজেন্সিকে দিয়ে আমেরিকায় পালিয়েছে। বাচ্চাটা ওই রফিকের। আর ডিএনএ রিপোর্ট? পুরোটাই ভুয়া, ফটোশপ করা। আসল রিপোর্ট আমি ল্যাব থেকে বের করেছি। আপনার সাথে ওই বাচ্চার ডিএনএ 0% ম্যাচ।
আর সবচেয়ে বড় কথা, মিশার ভিসা ভ্যালিড না। ও ভিজিট ভিসায় এসে ওভারস্টে করছে, ইমিগ্রেশন পুলিশ ওকে খুঁজছে। রাহিব খামটা হাতে নেয়। তার ঠোঁটের কোণে এতদিনে জমে থাকা যন্ত্রণার পর এক চিলতে বিজয়ের হাসি ফুটে ওঠে। গেম ওভার মিশা, তুই আমাকে সমাজ ছাড়া করেছিলি, আজ আমি তোকে পৃথিবী ছাড়া করব। থ্যাংক ইউ স্মিথ, পেমেন্ট ডাবল হয়ে যাবে। ওয়েলকাম। তবে সাবধান স্যার, এই ধরনের ক্রিমিনালরা কর্নার্ড হলে হিংস্র হয়ে ওঠে, নিজের খেয়াল রাখবেন। হিংস্র পশু কীভাবে খাঁচায় বড়তে হয় সেটা আমি ভালো করে জানি। আমি এখন যারাকে আনতে যাচ্ছি। রাহিব খামটা হাতে নিয়ে দ্রুত পার্কিং লটের দিকে হাঁটা দেয়। তার হাঁটার গতিতে এখন আর ক্লান্তি নেই, আছে প্রতিশোধের স্পৃহা। অন্যদিকে যারা লিসার বাসায় বসে আর্ট করছিল। বাইরে রাহিবের গাড়ি থামার শব্দ হয়। যারা চমকে ওঠে। সে দরজা বন্ধ করতে যাওয়ার আগে রাহিব ঝড়ের বেগে ভেতরে ঢুকে পড়ে। যারা আমার কথা শোনো। বেরিয়ে যাও রাহিব, আমি তোমাকে বলছি না আমার সামনে আসবে না। আমি ডিভোর্সের লয়ারের সাথে কথা বলছি, আমাদের সব শেষ। ডিভোর্স পরে দিও, আগে এই পেন ড্রাইভ ল্যাপটপে লাগাও, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নিও। রাহিব পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে যারার ল্যাপটপের পাশে ছড়ে দেয়। সাথে ডিটেকটিভের দেওয়া ফাইলটাও টেবিলে আছড়ে মারে। আমি আর কোনো মিথ্যা দেখতে চাই না রাহিব, তোমার এটা সাজানো নাটক। এরা নাটক না যারা, এরা জীবন। প্লিজ শেষবারের মতো আমাকে বিশ্বাস করো, শুধু 5 মিনিট। রাহিবের গলায় এমন এক হাহাকার ছিল যে যারা থমকে যায়। সে অনিচ্ছা সত্ত্বেও পেন ড্রাইভটা ল্যাপটপে কানেক্ট করে। একটা ভিডিও ফাইল ওপেন হয়। ভিডিওতে এক রুগ্ন চেহারার লোক, মিশার হাজবেন্ড রফিক কথা বলছে। আমার নাম রফিক, আমি মিশার স্বামী। ওই ডাইনিটা আমার সব টাকা চুরি করে পালিয়েছে, আমার বাচ্চাটাকেও ঢাল হিসাবে ব্যবহার করেছে। ও আমেরিকায় গেছে ওর পুরানো প্রেমিক রাহিব খানকে ব্ল্যাকমেল করতে। রাহিব ভাই নির্দোষ, ওই বাচ্চার বাবা আমি। যারার হাত থেকে মাউসটা পড়ে যায়। সে ভিডিওটা পোস্ট করে। তার মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে ফাইলের আসল ডিএনএ রিপোর্টটা হাতে নেয়। সেখানে বড় বড় অক্ষরে লেখা প্যাটার্নিটি নেগেটিভ। যারা ধীরে ধীরে রাহিবের দিকে তাকায়। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। অনুশোচনায় তার বুক ভেঙে যাচ্ছে। রাহিব, আমি তোমাকে এত বড় অপবাদ দিলাম, আমি তোমাকে বিশ্বাস করলাম না। বোকা মেয়ে, বলেছিলাম না সত্যের চেয়ে মিথ্যা বেশি গ্ল্যামারাস। তুমি তো আমাকে চেনো যারা, আমি তোমার সাথে বেইমানি করতে পারি না। আমাকে মাফ করে দাও রাহিব, প্লিজ। আমি লজ্জিত, আমি খুব খারাপ স্ত্রী। যারা দৌড়ে এসে রাহিবকে জড়িয়ে ধরে। রাহিব তাকে শক্ত করে বুকে চেপে ধরে। এখন সরি বলার সময় নেই যারা, আমাদের এখান থেকে বের হতে হবে। মিশা জেনে গেছে আমি সব প্রমাণ পেয়ে গেছি। ও এখন পাগল কুকুরের মতো হয়ে গেছে, ও তোমার ক্ষতি করতে পারে। আমার খুব ভয় করছে রাহিব। ভয় নেই, আমি আছি তো। চলো পুলিশ স্টেশনে যেতে হবে। দ্রুত রাহিব এবং যারা গাড়ি নিয়ে হাইওয়েতে উঠেছে। রাহিব খুব সাবধানে ড্রাইভ করছে। ডেভিড পুলিশকে সব ইনফরমেশন দিয়ে রেখেছে, কিন্তু হঠাৎ পেছনের রিয়ার ভিউ মিররের রাহিব একটা বিশাল ট্রাক দেখতে পায়। ট্রাকটা অস্বাভাবিক গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। যারা সিট বেল্ট টাইট করো, মনে হচ্ছে বিপদ পিছু ছাড়েনি। কি হয়েছে রাহিব? ওই ট্রাকটা? মিশা, ও আমাদের মারার প্ল্যান করেছে, শক্ত হয়ে বসো। ট্রাকটা সজোরে রাহিবের গাড়ির বাম্পারে ধাক্কা মারে। যারা চিৎকার করে ওঠে। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে যেতে ধরে, কিন্তু রাহিব দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটা একটা পরিত্যক্ত গোডাউনের সামনে থামায়। ট্রাকটা একটু দূরে থামে। ট্রাক থেকে কেউ নামে না, কিন্তু পাশ থেকে একটা সিডান কার এসে থামে। গাড়ি থেকে নেমে আসে মিশা। তার হাতে একটা পিস্তল। তার চুল এলোমেলো, চোখে মুখে উন্মাদনা। নেমে গাড়ি থেকে নেমে আয় বলছি। যারা তুমি গাড়িতে থাকো, লক খুলবে না। না রাহিব, ওর হাতে বন্দুক, ও তোমাকে মেরে ফেলবে। আমার কিছু হবে না, তুমি প্লিজ বের হবে না। রাহিব হাত তুলে গাড়ি থেকে বের হয়। মিশা বন্দুকটা সোজা রাহিবের দিকে তাক করে, তারপর জারার দিকে ঘোরায়। খুব ভালোবাসা, তাই না? আমি যদি সুখী না হতে পারি তাহলে তোরা কেউ হবি না। রাহিব, তুই আমার জীবন নষ্ট করেছিস, এখন তোর বইয়ের জীবন আমি নিব। মিশা পাগল হোস না, পুলিশ আসছে।
এখনো সময় আছে, সারেন্ডার কর। সারেন্ডার? আমার জীবন তো শেষই, জেলে পচার চেয়ে তোদের শেষ করে মরা অনেক বেশি শান্তি। মিশা ধীরে ধীরে জারার দিকে এগিয়ে যায়। জারা গাড়ির কাচের ওপাশ থেকে ভয় কাঁপছে। রাহিব ধীরে ধীরে মিশার দিকে এগোয়। মিশা, গুলি আমাকে কর, যারাকে নয়। ওর কোনো দোষ নেই। তুই তো আমাকে ঘৃণা করিস, তাই না? আমাকে মার। হ্যাঁ, তোকেই মারবো, কিন্তু তোর প্রিয়তমাকে তোর চোখের সামনে মারলে তুই বেশি কষ্ট পাবি। সরে দাঁড়া রাহিব। হঠাৎ দূরে পুলিশের সাইরেন শোনা যাচ্ছে। ডেভিড পুলিশ নিয়ে চলে এসেছে প্রায়। সাইরেনের শব্দ শুনে মিশা হড়বড়িয়ে যায়। সে বুঝতে পারে তার হাতে সময় নেই। তার চোখ মুখ হিংস্র হয়ে ওঠে। তোরা কেউ বাঁচবি না। মিশা ট্রিগার চাপে, জারাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুম! গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে, কিন্তু গুলি জারার গায়ে লাগে না। রাহিব বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ে জারার গাড়ির জানালার সামনে। গুলিটা সরাসরি কাঁধের সংযোগস্থলে লাগে। উফ! রাহিব ছিটকে পড়ে রাস্তায়। তার সাদা শার্ট মুহূর্তের মধ্যে লাল রক্তে ভিজে যায়। যারা গাড়ি থেকে বেরিয়ে আসে। রাহিব! পুলিশ গাড়িগুলো চারদিক থেকে ঘিরে ফেলে। অফিসাররা বন্দুক উঁচিয়ে মিশার দিকে এগিয়ে যায়। মিশা ভ্যাবাচাকা খেয়ে হাত থেকে বন্দুক ফেলে দেয়। সে চিৎকার করতে থাকে। কেন বললি না তুই? কেন? পুলিশ মিশাকে ধরে হ্যান্ডকাফ পরায় এবং ভ্যানে তোলে। যারা রাহিবের মাথাটা নিজের কোলে তুলে নেয়। তার হাত রাহিবের রক্তে মাখামাখি। চোখ খুলো রাহিব, প্লিজ চোখ খুলো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাহিব। রাহিবের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে ঝাপসা চোখে জারার দিকে তাকায়। তার ঠোঁটের কোণে একটা ম্লান হাসি। এখন এখন বিশ্বাস করে তো আমি শুধু তোমাকে ভালোবাসি? করি, বিশ্বাস করি। তুমি কথা বলো না প্লিজ, অ্যাম্বুলেন্স আসছে। রাহিবের চোখ বন্ধ হয়ে আসে। তার হাতটা জারার হাত থেকে খসে পড়ে মাটিতে। যারা আকাশ ফাটিয়ে চিৎকার করে। রাহিব! অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 2 দিন চিকিৎসা চলে রাহিবের। 2 দিন পর হাসপাতালের সাদা বিছানায় রাহিব শুয়ে আছে। তার বুকে ব্যান্ডেজ, হাতে স্যালাইন এবং মনিটরে তার লাগানো। মেশিনের বিপ বিপ শব্দ ছাড়া ঘরে কোনো আওয়াজ নেই। যারা গত 48 ঘন্টা এক ফোঁটা পানিও খায়নি। সে রাহিবের হাত ধরে মূর্তির মতো বসে আছে। তার চোখের নিচে কালি, চুল উস্কো খুস্কো। হঠাৎ রাহিবের আঙুল নড়ে ওঠে। যারা চমকে তাকায়। রাহিব ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করে। সাদা আলোয় তার চোখ ধাঁধিয়ে যায়। রাহিব, তুমি শুনতে পাচ্ছ? ডক্টর, ডক্টর! পানি। যারা দ্রুত চামচ করে একটু পানি রাহিবের ঠোঁটে দেয়। রাহিব জারার দিকে তাকায়। জারার বিধ্বস্ত অবস্থা দেখে তার খুব মায়া হয়। যারা রাহিবের বুকে মাথা রেখে টুকরে কেঁদে ওঠে। আমাকে মাফ করে দাও রাহিব। আমি কেন তোমাকে অবিশ্বাস করলাম? আমি খুব খারাপ, আমি তোমার যোগ্যই না। রাহিব দুর্বল হাতে জারার মাথায় হাত বুলিয়ে দেয়। তার স্পর্শে পরম শান্তি। বোকা মেয়ে, কান্না থামাও। ভালোবাসা থাকলে অভিমান আর সন্দেহ থাকবে। তুমি পাশে আছো, এটাই আমার বেঁচে থাকার ওষুধ। আর তাছাড়া গুলিটা তো কাজে লেগেছে, হার্টে লাগেনি তো? কারণ হার্টটা তো তোমার কাছে ছিল, তাই ওটাতে গুলি লাগার চান্স নেই। যারা কান্নার মাঝে হেসে ফেলে। এই অবস্থা ফাইজলামি। তুমি আর কোনোদিন আমাকে ভয় দেখাবে না। কথা দিলাম, এবার একটু হাসো তো। এভাবেই আরও 1 সপ্তাহ কাটে। রাহিব এখন কেবিনে শিফট হয়েছে। সে অনেকটাই সুস্থ। যারা তাকে স্যুপ খাইয়ে দিচ্ছে। কেবিনের দেয়ালে ঝোলানো টিভিতে নিউজ চলছে। ব্রেকিং নিউজ! নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী রাহিব খানকে হত্যাচেষ্টা ও প্রতারণার দায়ে বাংলাদেশি নাগরিক মিশা ইসলামকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে আর আজীবন কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে হিউম্যান ট্রাফিকিং এবং একাধিক ফ্রন্ট কেস প্রমাণিত হয়েছে। টিভি স্ক্রিনে মিশাকে হাতকড়া পরা অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। তার সেই দম্ভ আর নেই। চেহারায় শুধুই পরাজয়ের গ্লানি। রাহিব রিমোট দিয়ে টিভি বন্ধ করে দেয়। যাক, আপদ বিদায় হলো। ওর বাচ্চার কি হবে রাহিব? বাচ্চাটার তো কোনো দোষ নেই। বাচ্চাটাকে ওর আসল বাবা রফিকের কাছে পাঠানোর ব্যবস্থা করেছি আমি।
আর ওর সব খরচ আমি দেব। পাপ মিশা করেছে, বাচ্চাটা না। তুমি মানুষটা এত ভালো কেন রাহিব? আমি সত্যি খুব লাকি। আমি খুব লাকি যারা, কারণ তুমি আমার জীবনে আছো। জানো যারা, তুমি আমাকে সেদিন জিজ্ঞেস করেছিলে আমি কেন তোমার প্রতি এতটা আসক্ত, কেন তোমার একটু অবহেলা আমি সহ্য করতে পারি না। মনে আছে আমাদের প্রথম দেখা 3 বছর আগের কথা? মনে আছে, ব্রুকলিন ব্রিজে তুমি খুব কাঁদছিলে। সেদিন রাত 3টায় ব্রুকলিন ব্রিজের উপর কনকনে ঠান্ডা বাতাস ছিল। আমি তখন আমেরিকায় নতুন ছিলাম। পরনে পাতলা একটা জ্যাকেট ছিল, পকেটে কানাখড়ি ছিল না, থাকার জায়গা ছিল না। পরিবারের ধিক্কার আর অপমানে আমি মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। ওই ব্রিজের রেলিং ধরে নিচে কালো পানির দিকে তাকিয়েছিলাম আমি ভাবছিলাম লাফ দেব, বেঁচে থাকার আর কোনো মানে নেই। যেই আমি লাফ দিতে যাব, হঠাৎ কেউ একজন আমার গলায় একটা গরম উলের মাফলার জড়িয়ে দিয়েছিল। আমি ফিরে তাকিয়ে দেখি তুমি। রাহিব দেখে এক আমেরিকান মেয়ে, সেই মেয়েটি ছিল এই যারা। তার গালগুলো ঠান্ডায় আপেলের মতো লাল হয়েছিল সেদিন, কিন্তু চোখে অদ্ভুত মায়া। যারার হাতে দুটো কফির কাপ। যারা বলেছিল, হে মিস্টার, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার একটা হট চকোলেট আর কারোর সাথে কথা বলা খুব দরকার। আমি যারা, তুমি কি ঠিক আছো? নিচে পানিটা কিন্তু খুব ঠান্ডা, ওখানে শান্তি নেই। রাহিব সেদিন কোনো কথা বলতে পারেনি। সে হাউমাউ করে কেঁদে ফেলেছিল অচেনা এই মেয়েটার সামনে। যারা তাকে জড়িয়ে ধরেছিল, কোনো কামনায় নয়, নিছক মানবিকতায়। তুমি একা নও, পৃথিবীটা কঠিন আমি জানি, কিন্তু আমরা যুদ্ধ করব। এসো আমার সাথে। আমিও এই পৃথিবীতে একা, কেউ নেই আমার, বা যদি থেকেও থাকে আমি জানি না তারা কোথায় আছে। সেদিন ওই কনকনে শীতে তোমারই একটু উষ্ণতা আর 1 কাপ কফি আমাকে নতুন জীবন দিয়েছিল। যারা সবাই যখন আমাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলেছিল, তুমি আমাকে রাস্তা থেকে ঘুরিয়ে এনেছিলে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছিলে। এজন্যই আমি তোমার প্রতি অ্যাডিক্টেড। তুমি আমার প্রেমিকা বা স্ত্রী নও, শুধু তুমি আমার বেঁচে থাকার একমাত্র কারণ। যারার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে রাহিবের হাতটা নিজের গালে চেপে ধরে। আমি জানি না আমি তোমাকে বাঁচিয়েছিলাম কি না, তবে তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছিলে রাহিব। এভাবেই আরও 3 মাস কেটে যায় রাহিব পুরোপুরি সুস্থ হওয়ার পর রাহিব যারাকে নিয়ে ঘুরতে যায় ফ্লোরিডার মিয়াচি বিচে। পরন্ত বিকেল, আকাশের রং এখন কমলা আর বেগুনি সংমিশ্রণ। সমুদ্রের ঢেউ এসে আলতো করে পা ধুয়ে দিয়ে যাচ্ছে। রাহিব এখন সম্পূর্ণ সুস্থ। তার পরনে সাদা লিলেন শার্ট আর ট্রাউজার। বাতাস তার চুল উড়াচ্ছে। যারা পরেছে নীল রঙের একটা ফ্লোই গাউন। তারা দুজনেই সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, তাদের হাতে হাত। যারা, হুম, আমাদের তো 4 বছর আগে বিয়ে হয়েছিল কোর্টে, খুব সাধারণভাবে। তখন আমার সামর্থ্য ছিল না, আর পরিস্থিতিও অনুকূলে ছিল না। মিশার কথায় তোমার মনে যে সন্দেহ তৈরি হয়েছিল যে আমি হয়তো গ্রিন কার্ডের জন্য বিয়ে করেছি, সেটা আমাকে খুব কষ্ট দিয়েছে। প্লিজ, আমি সব ভুলে গেছি। ওই ব্যাপারে আমি আর কিচ্ছু শুনতে চাই না। রাহিব ধীরে ধীরে বালিতে হাঁটুর ওপর বসে পড়ে। পকেট থেকে একটা নীল ভেলভেটের বক্স বের করে। বক্সটা খুলতেই ভেতরে একটা বিশাল সলিটিয়ার ডায়মন্ড রিং ঝিলিক দিয়ে ওঠে। মিসেস জারা খান, আমার জীবনে সব জ্বর সামলানোর জন্য, আমার সব বদ মেজাজ সহ্য করার জন্য, আর এই অগোচলা মানুষটাকে পুনরায় মানুষ বানানোর জন্য, উইল ইউ ম্যারি মি? এবার সত্যি সত্যি ধুমধাম করে সবার সামনে আমি বলতে চাই, তুমি শুধু আমার। যারা হাসতে হাসতে কেঁদে ফেলে। সে হাত বাড়িয়ে দেয়। ইয়েস, ইয়েস, 1000 টাইমস ইয়েস। আমি তোমাকে বারবার বিয়ে করতে চাই রাহিব। রাহিব আংটিটা যারার আঙুলে পরিয়ে দেয়। তারপর উঠে দাঁড়িয়ে যারাকে পাজাকোলা করে কোলে তুলে নেয়। যারা রাহিবের গলা জড়িয়ে ধরে। সমুদ্রের গর্জন আর অস্তগামী সূর্যের আলোয় তাদের দুটি ছায়া এক হয়ে যায়। তারা একে অপরের কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। আজ থেকে আর কোনো অতীত নেই, শুধু ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যতে শুধু আমরা। আর আমি শুধুই শুনতে চাই, বাংলাদেশে সেই দিন তোমার সাথে এমন কি হয়েছিল যার কারণে তুমি আজ আমার হলে? বলবো। ফেরার পথে পুরো গল্পটা তোমাকে শোনাবো। গল্পটা এখানেই শেষ হয়। যারা প্রমাণ করেছে বিশ্বাস আর ভালোবাসার কাছে পৃথিবীর সব ষড়যন্ত্র হার মানতে বাধ্য। বিশ্বাসই ভালোবাসার একমাত্র ভিত্তি।